বেশ অনেকদিন পর আবার আলোচনায় আসলাম। এখন বিভিন্ন গ্রুপে আলোচনা এবং টাইমটা আসলে সবাই একটার সাথে আরেকটা রিলেটেড, যে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে আলোচনা, আর এত বেশি আলোচনা এখন এক একজন কার আলোচনা শুনবে, কখন শুনবে, এটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, ভালো আলোচনা হলে অবশ্যই সবাই শুনবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। তো আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল যে নিউমোনিয়া, এবং সেটা শিশুদের ক্ষেত্রে। দেখুন, শিশুদের ক্ষেত্রে প্রথমে কিছু কথা বলে নিলে আলোচনাটা ফলপ্রসূ হবে। সেটা হলো শিশুদের ক্ষেত্রে চিকিৎসা করা, অর্থাৎ শিশুদের কাছ থেকে লক্ষণ সমূহ সংগ্রহ করা খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার। আপনার অভিজ্ঞতা, আপনার দূরদর্শিতা এবং আপনার মনের সাহস মেডিসিন নির্ধারণে সহায়তা করবে। তো তার মধ্যে আজকের যে টপিকটা, বাচ্চাদের ক্ষেত্রে যে নিউমোনিয়া, এটা নিয়ে। দেখুন, বর্তমান যে সময় চলছে, এই যে বর্ষাকালীন সময়, আমরা দেখেছি যে বিশেষ করে যখন শীত গরম বা খুব বেশি গরম বা খুব বেশি শীত, অথবা দিনে গরম রাতে শীত, ওয়েদার পরিবর্তন হচ্ছে, এই সময়ে বাচ্চারা খুব দারুণ ভাবে রোগে আক্রান্ত হয়, তার মধ্যে নিউমোনিয়া অন্যতম। তো অনেক সময় আমরা বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়ায় অনেক ডাক্তার আছেন যারা হয়তো ছেড়ে দিই, অথবা রোগীর অর্থাৎ বাচ্চার জটিলতা তৈরি করে ছেড়ে দিই। তো প্রত্যেক প্যাথেরই একটা সীমাবদ্ধতা আছে, অস্বীকার করা যাবে না, প্রত্যেক প্যাথেরই একটা সীমাবদ্ধতা আছে। তো সেই সীমাবদ্ধতা থেকে অথবা আমরা যদি বলি যে প্রত্যেক প্যাথেরই একটা জায়গা আছে যেখানে আসলে আরোগ্য করা খুব টাফ হয়। যেমন আমি একটা রোগী রেখেছিলাম, সেখানে 15 দিন প্লাস যখন ভর্তি থাকার পরে খুব শোচনীয় অবস্থা, সেই রোগীটা হোমিওপ্যাথিতে এসে ভালো হয়েছিল, ইভেন আমার রাতে আল্লাহ মাফ করেছিল। লাস্ট 2টা বাচ্চা একই সাথে আমাদের এখানে, আমাদের সদরে আলফালা নামক একটা ক্লিনিক আছে, ওখানে ভর্তি ছিল, তত্ত্বাবধানে ছিল, যেখানেও দীর্ঘদিন থাকার পরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার পরেও যখন বাচ্চা ভালো হয়নি, পরবর্তীতে কাছে এসেছিল। তো যাই হোক, এখন অ্যাকুইট কেস একেবারে কম দেখা হয়, তারপরেও দেখতে হয় না তা নয়। অনেক সময় আছে যে অভিভাবক, যারা ক্রনিক কেসের অভিভাবক আছে, তারাই নিয়ে আসে। তো আমরা যে জায়গাতে যাবো, যে নিউমোনিয়া, আসলে নিউমোনিয়াটা আমরা বুঝবো কিভাবে, এই একটা ব্যাপার আছে, লক্ষণ কি একটা ব্যাপার আছে, ম্যানেজমেন্ট কি একটা ব্যাপার আছে। মেডিসিন সিলেকশন করে ছেড়ে দিলেই যে হয়ে গেল তা কিন্তু না, ম্যানেজমেন্ট না মানে, তাহলে এই ধরনের রোগীগুলো ভালো হয় না। ধরুন একটা বাচ্চা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে, তাকে ঠান্ডা খাবার দিচ্ছেন, ঠান্ডা পরিবেশে রাখছেন, শরীরের ঘামটা শুকাতে দিচ্ছেন, হ্যাঁ, তাহলে রোগীটা কতটা ভালো হবে সেটাই একমাত্র মানে পোড়ালা ভালো জানে, এবং সেটা আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা ভালো হয়। তো আসলে নিউমোনিয়াটা কি ছিল? নিউমোনিয়াটা ছিল আমাদের ফুসফুসের যে ফুসফুস প্রদাহটাকে কিন্তু আমরা নিউমোনিয়া বলে থাকি, যেখানে আমরা কি পাই, লক্ষণ হিসেবে পাই প্রবল শ্বাসকষ্ট বা শ্বাস প্রশ্বাস খুব দ্রুততার সাথে, এবং সেই সাথে দেখি যে প্রচন্ড জ্বর। তো তাকে আমরা বলছি যে ফুসফুসের প্রদাহটাকে আমরা নিউমোনিয়া বলছি, এবং পরবর্তীতে এটা আমরা দেখছি যে ফুসফুসের লোকগুলো আক্রান্ত হচ্ছে, একাধিক লোকগুলো আক্রান্ত হচ্ছে, তখন আমরা সেটাকে আরো খুব বাজে ভাবে নিচ্ছি বা বাজে অবস্থায় উপস্থাপন করছে। কখনো কখনো দেখছি 105 ডিগ্রি পর্যন্ত জ্বর চলে আসছে, কখনো দেখছি নিউমোনিয়ার সাথে শ্বাসকষ্ট, কাশি
এবং কখনো দেখছি যে বমি, কখনো কখনো খিঁচুনিও দেখা দেয়। তো আসলে আমরা এই জায়গায় অনেকেই খুব ভীত হই যে আমরা কি করব বা করণীয় কি। তো দেখুন, আমরা প্রথমত যদি দেখি যে নিউমোনিয়ার ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে যে শ্বাস প্রশ্বাসটা খুব দ্রুততার সাথে নিচ্ছে, এবং যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে তখন এক ধরনের শব্দ তৈরি হচ্ছে। আমরা ফার্স্ট যদি আমরা দেখি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যে তার শ্বাসকষ্ট তৈরি হচ্ছে। আর একটা মজার বিষয় হলো যে শ্বাসকষ্টের রোগী বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়ায় যেটা আপনাকে খেয়াল করতে হবে যে তার নাক প্রসারিত হচ্ছে কিনা। দেখুন, নাক প্রসারিত হচ্ছে কিনা। এবং আরেকটা মজার বিষয় আছে যে এদের যে কফটা আছে সেটা আমরা দেখেছি যে বাচ্চারা উঠাতে পারে না, বিশেষ করে 3 বছরের নিচের বাচ্চারা, এবং বাচ্চারা লক্ষণ দিতেই পারে না। সেখানে একটা বড় বাজে অবস্থা তৈরি হয়। কখনো কখনো দেখেছি এই ধরনের বাচ্চাদের এতটাই শ্বাসকষ্ট হয় যে তার মুখ নীল বর্ণ ধারণ করতে পারে। এবং আমরা দেখেছি যে নিস্তেজ অবস্থায় চলে যায়। আমি আমার শুনেছি আমার ছোট ভাইয়ের নাকি এই অবস্থা হয়েছিল। এটা চলছে প্রায় সম্ভবত 31 বছর ছোট ভাইয়ের বয়স। তো ছোট যখন ছিল, আমিও ছোট ছিলাম, নীল বর্ণ ধারণ করেছিল নিউমোনিয়া আক্রান্ত হয়ে। আর আমার পরিবার বংশে অ্যাজমা সমস্যাটা আছে, আমার নানু বাড়ির বংশ থেকে। তো যাই হোক, আমরা এখানে কি লক্ষণ আমরা পেতে পারি। দেখুন, আমরা যদি দেখি যে কোনো বাচ্চা আমার কাছে এসেছে বা আপনাদের কাছে এসেছে, তাহলে আপনি আপনার হাতের আঙ্গুল বুকের উপরে রাখুন, হাতের আঙ্গুলগুলো বুকের উপরে রাখুন, অথবা ছোট করে টুকাতেন। দেখুন, ওর ভিতরে আমরা দেখেছি যে কিডনি অঞ্চলে চাপ দিলে এক ধরনের গজ গজ আওয়াজ বা এমন একটা ফিল কাজ করে। ঠিক অনুরূপ ভাবে আপনি দেখবেন যে ওর মধ্যে একটা আওয়াজ হয় যখন আপনি আঙুল দিয়ে টোকা দিচ্ছেন বা হাত দিচ্ছেন। এটা প্রাথমিক পর্যায়ে। পরবর্তীতে দেখবেন যত সময় গড়াচ্ছে, যত সময় যাচ্ছে, এই আওয়াজটা আরো প্রকট আকার ধারণ করছে। আপনি স্টেথোস্কোপ দ্বারা পরীক্ষা করুন, দেখুন বুকে শব্দ আছে। সেটা হতে পারে কোনো কিছুর ঘর্ষণের শব্দ, যেমন চুলের সাথে চুলের ঘর্ষণ লাগলে একটা শব্দ হয়, বা কোনো কিছু একটা ঘর্ষণের শব্দ, বা সেখানে আপনি সাই সাই আওয়াজ পেতে পারেন, ঘর ঘর আওয়াজ পেতে পারেন, এমন একটা শব্দ আপনি খুঁজে পাচ্ছেন। তো সেইখানে আমরা যদি দেখি যে এমন শব্দ চলে আসছে, এবং আমরা যদি সেখানে বুকের এক্সরে দিই, তাহলে অবশ্যই আপনি দেখতে পাবেন যে তার ফুসফুসের কফ জমে আছে। তো যাই হোক, বাচ্চারা যেহেতু কফ উঠাতে ব্যর্থ হয়, কফ উঠাতে পারে না 3 বছরের নিচে, তাহলে সেখানে সে লক্ষণও দিতে পারছে না, তাহলে এখানে আপনার জন্য খুব ক্রিটিক্যাল একটা অবস্থা তৈরি করে এই নিউমোনিয়াতে। তো আমরা দেখেছি যে নিউমোনিয়াটার যে প্রধান কারণ ছিল নিউমোকক্কাস নামক যে জীবাণু। যদি কোনো ব্যক্তির মধ্যে একবার যদি আক্রান্ত করে কোনো বাচ্চার মধ্যে, সেই বাচ্চার বারবার হওয়ার প্রবণতা থাকে, সেখানে আমাদের হোমিওপ্যাথি কি বলছে, রোগীটাকে ওই যে ট্রিট দা ডিজিজ। আসলে আমরা পেশেন্টকে চিকিৎসা করে থাকি, কিন্তু একটা ডিজিজের উপরে ভিত্তি করে লক্ষণ সাদৃশ্য নীতিতে জীবনী শক্তিকে উজ্জীবিত করাই আমাদের মূল লক্ষ্য। সেখানে ট্রিট দা পেশেন্ট বলা হয়ে থাকে। তো যাই হোক, আমরা দেখেছি যে তাহলে নিউমোকক্কাস নামক যে জীবাণুটা আছে, যদি কারোর একবার আক্রান্ত করে, কোনো বাচ্চার একবার আক্রান্ত করে, তাহলে তার পুনরায় হওয়ার আশঙ্কা তৈরি হয়। তো আমরা এর অনেক অবস্থা দেখি, যেমন তার শরীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, ফুসফুসের প্রদাহ একটি লোবে হতে পারে বা একাধিক লোবে হতে পারে। অনেক সময় দেখা যায় যে ফুসফুসের মধ্যে পুজ সঞ্চয় হচ্ছে, যেটাকে আমরা সেপ্টিসিমিয়া বলে থাকি। পুজ সঞ্চয় হচ্ছে, ক্রমাগত খারাপের দিকে চলে যাচ্ছে, এবং
একটা সময় এসে দেখি আরো বেশি খুব গুরুতর খারাপের দিকে, জীবনহানি পর্যন্ত হতে পারে আমাদের এই আজকের আলোচ্য বিষয়ের মধ্যে, যদি আমরা ট্রিটমেন্টটা না নিতে পারি। তবে এই ক্ষেত্রে আসলে আমাদের গোড়ামি করার কোনো সুযোগ নেই। আমি আবার একটু ব্যতিক্রম কথা বলি বা বলে থাকি, যে কথাটা বললাম যে কোনো প্যাথি স্বয়ং সম্পূর্ণ নয়। যদি আপনার কাছে মনে হয় এটা ক্রিটিক্যাল স্টেজে আছে, খুব সতর্ক, তাহলে অবশ্যই আপনার যারা সিনিয়র আছে তাদের কাছে রেফার করবেন, অথবা সদর স্থানীয় যে হাসপাতালগুলো আছে সেখানে আপনি পাঠিয়ে দিবেন, কারণ কারোর জীবন নিয়ে খেলার অধিকার আপনার নেই। তো যাই হোক, আমরা সেখানে আরো অনেকগুলো ধাপ আছে আমাদেরকে, এখানে অনেকগুলো ধাপ আছে, প্রাইমারি স্টেজ আছে বা সেকেন্ডারি স্টেজ আছে, এইভাবে ভাগ ভাগ আছে। তো আমরা সেদিকে যাব না, আমরা আজকে যে মূল আলোচনা আছে সেদিকে যাব। সেটা হলো আমরা মেডিসিনের যে কম্পেয়ার আছে, আলোচনা আছে, সেগুলোতে যাব। তো আসলে আমরা কি কি মেডিসিন ব্যবহার করতে পারি এই বাচ্চাদের নিউমোনিয়ার ক্ষেত্রে। তো সেখানে আপনারা যদি কেউ লিখতে চান বা লিপিবদ্ধ করে রাখতে চান, যারা নতুন আছেন তারা রাখতে পারেন। আমি যে মেডিসিনগুলো ইউজ করে খুব বেশি সাফল্য পেয়ে থাকি, তো সেখানে আমরা হিপারসালকে ইউজ করতে পারি, এন্টিমটারকে ব্যবহার করতে পারি, জাস্টিসিয়া আছে, যদিও লাইকোপোডিয়ামের আলোচনা আছে, কিন্তু লাইকোপোডিয়ামটা আসলে আমার ব্যবহারটা খুব কম হয়েছে। আমরা সালফারকে ব্যবহার করতে পারি, রাস্টক্সকে ব্যবহার করতে পারি, একোনাইটকে ব্যবহার করতে পারি। তবে হ্যাঁ, একোনাইটের ব্যবহার সতর্কতা আপনাকে রাখতেই হবে, এটুকু আপনাকে মাথায় রাখতে হবে। একোনাইটের ব্যবহার সতর্কতা আপনাকে রাখতেই হবে। ইপিকাককে ব্যবহার করতে পারি, ব্রাইমোনাকে ব্যবহার করতে পারি, এলেডোনাকে ব্যবহার করতে পারি, কার্বোজেনকে ব্যবহার করতে পারি, ফসফরাসকে ব্যবহার করতে পারি, ম্যাক্সলকে ব্যবহার করতে পারি। অনেকগুলো মেডিসিন আছে আমরা ব্যবহার করতে পারি। তো দেখুন, এখানে একটা জায়গা আমি আপনাদেরকে একটু হেল্প করতে পারি। এটা আমি ব্যক্তিগতভাবে আমি যখন প্র্যাকটিস করে থাকি এই নিউমোনিয়ার বাচ্চাদের ক্ষেত্রে, তাহলে সেখানে শ্বাসনালী যদি একেবারেই খুব বেশি, ফুসফুসের লোক যদি খুব বেশি আকারে আক্রান্ত হয়ে থাকে, আপনি তখনই দেখবেন বাচ্চা ঠিক মতো খাবার গ্রহণ করছে না, অর্থাৎ ব্রেস্ট ফিডিং করাতে যাচ্ছেন, বাচ্চা মুখ বারবার মুড়িয়ে নিচ্ছে। এখানে দুটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, বুকে কফজনিত কারণ অথবা নাক বন্ধ হয়ে যাওয়া জনিত কারণ। এখানে নাক শ্বাস প্রশ্বাসের আরো দুটা দিক আছে, একটা আছে এডিনোয়েড গ্ল্যান্ড বৃদ্ধিপ্রাপ্ত কারণ, আর একটা আছে টনসিল বৃদ্ধিপ্রাপ্ত কারণ। তাহলে আপনাকে আগে খুঁজে নিতে হবে আসলে নিউমোনিয়া জনিত কারণেই সে শব্দটা আসছে। আবার অনেকে আছে নিউবর্ন বেবিদের শ্বাসনালী সম্প্রসারিত থাকে না। আমি আমার লাইফে মোট 3টা বাচ্চাকে কোনো মেডিসিন ছাড়াই এখনো তারা ভালো আছে। শ্বাসনালী যদি চিকুন হয়ে থাকে তাহলে সেখানে এন্টিমটার্ট বা জাস্টিসিয়া বা হিপারসাল এদের বা ইপিকাক এদের মতো একটা আপনি খুঁজে পাবেন যদি শ্বাসনালী চিকুন হয়ে থাকে। তো যে আমি একটা বাচ্চাকে বলেছিলাম যে এটা কখনোই শ্বাসকষ্ট না, নিউমোনিয়া জনিত। পরে তারা ঢাকাতে নিয়ে যেয়ে অনেকগুলো টেস্ট করিয়ে ওখানকে ডাক্তারও বলে দিয়েছিল আপনারা নিয়ে যান, যত সময় গড়াবে তত বাচ্চা ভালোর দিকে যাবে। বাচ্চাটা আজও ভালো আছে আমার চেম্বারেরই পেছনে। তো যাই হোক, তাহলে আমাকে আগে খুঁজতে হবে যে শ্বাসকষ্টটা কেন হচ্ছে। এডিনোয়েড গ্ল্যান্ড বৃদ্ধি পেলে শ্বাসকষ্ট হতে পারে, টনসিলের কারণে শ্বাসকষ্ট বৃদ্ধি পেতে হতে পারে, নাক বন্ধ হয়ে গেলো, বাচ্চা ব্রেস্ট ফিডিং করতে চায় না, স্বাভাবিকভাবে তার বুক ক্লিয়ার আছে, লোকগুলো ক্লিয়ার আছে, অথচ নাক বন্ধ হয়ে যাচ্ছে। পলিপাত জনিত কারণেও, যদিও বাচ্চাদের ক্ষেত্রে এটা বলা খুব মানে দুঃসাহসের ব্যাপার, তো সেখানে সাধারণত রাতে শীত, একটু ঠান্ডা ওয়েদার আসলেই তাদের নাক বন্ধ হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে বাচ্চাকাল থেকে। তাহলে সেখানেও তার শ্বাসকষ্ট উপলব্ধি করতে পারে। যেমন আমি আমার আলোচনায় হয়তো যারা শুনছেন যে ব্রেস্ট ফিডিং করাতে গেলে বাচ্চা মুখে ব্রেস্টের নিপল রাখতে চায় না, তাহলে সেখানে আমরা শুনেছিলাম যে নিউমোনিয়া হলে এমন হয়, আসলে তার নাক বন্ধ হয়ে গেলে এমন হতে পারে। তাহলে আগে আপনাকে খুঁজতে হবে কেন হচ্ছে। যদি আপনি কেনটা খুঁজতে পারেন তাহলে ট্রিট দা পেশেন্টই হবে।
তো আমরা এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি মাথায় রাখবো, যেটা আমি আমার পেশেন্টদের ক্ষেত্রে করে থাকি, সেটা হলো বাচ্চাকে অবশ্যই নেবুলাইজ করতে হবে। গোড়ামি করার সুযোগ নাই। এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত এবং অনেকেই করে থাকে। কারণ বাচ্চা ইনস্ট্যান্ট তার রোগ লক্ষণের উপশমের জন্য হলো এটা করতে হবে। যদি কারো ভালো লাগে এই লাইনটুকু নিবেন, আর যদি কারো ভালো না লাগে তাহলে এই লাইনটুকু ছেড়ে দিবেন। তো আমরা সেই সাথে তাকে আমরা ম্যানেজমেন্টের আওতায় আনবো। ম্যানেজমেন্টের আওতায় কি, আমাদেরকে অবশ্যই ম্যানেজমেন্টটা মানতে হবে। আমরা আলোচনায় যাচ্ছি, মূল আলোচনায় যাওয়ার আগে কিছু কথাগুলো না বললেই নয়। তাহলে আমরা ম্যানেজমেন্টের আওতায় কি রাখছি, বাচ্চাকে ঠান্ডা পরিবেশ থেকে দূরে রাখবো। আমরা অনেকে আছি বাচ্চাকে নিয়ে বাইরে বের হই, এই যে গরমের সময় ঘামছি, ঘামটা শরীরেই বসে যাচ্ছে, বাসায় এসে এসিতে থাকছি, নন এসি টু এসি, ঘামছে, ঠান্ডা পরিবেশে আসছে, নিউমোনিয়া হতে পারে। তাহলে তাকে একটা তাপমাত্রায় স্থিতিশীল রাখতে হবে। অনেক গ্রামীণ পরিবেশে আছে, খেয়াল করবেন, অনেক গ্রামীণ পরিবেশে আছে যারা এখনো খাসা ফ্যান ইউজ করে। আমি কিছুদিন আগে একটা বাচ্চাকে দেখেছি, বললো আমি তো আসলে আমার বাসায় প্লাস্টারে কাজ চলছে, আমি যার কারণে আমার মূল রুমে না থেকে আমি বাইরে আছি, একটা খাসা ফ্যান সেট করে নিয়েছি, আমার বাচ্চাটার শরীর বরাবরটাই রেখেছি। দেখুন, প্রবল বাতাসযুক্ত ফ্যান তাকে শ্বাসকষ্ট বা ঠান্ডা লাগাতে পারে। তাহলে সেদিকে আপনাকে নজর রাখতে হবে। বাচ্চাকে ঠান্ডা খাবার থেকে বিরত রাখবেন। বাচ্চার 3 বছর বয়স, 2 বছর বয়স, বেশি বয়স ফল খাওয়া শিখেছে, আইসক্রিম খাওয়া শিখেছে, বাচ্চাকে আদর করে তাকে ঠান্ডা জাতীয় খাবার খাওয়ালেন, এগুলো থেকেও বিরত থাকতে হবে। আরেকটা মজার বিষয় হলো, এই ধরনের বাচ্চাদের অবশ্যই আমরা প্রত্যেকটা বাবা মা চাই যে আমার বাচ্চাটা দেখতে খুব দারুণ দেখা যায়, সিনথেটিক কাপড় থেকে আপনার বাচ্চাকে দূরে রাখতে হবে। কারণ সিনথেটিক কাপড়গুলা খুব বেশি তাপ শোষণ করে রাখে, যেটা আপনার বাচ্চাকে খুব বেশি ঘামাতে সাহায্য করবে। আপনি যদি ম্যানেজমেন্ট না মানেন তাহলে অবশ্যই আপনার মানে ফলপ্রসূ রেজাল্ট আপনি আশা করতে পারেন না। তো যাই হোক, এই ছিল আমাদের ম্যানেজমেন্ট। ও আর একটা দিকে আপনাকে খেয়াল করতে হবে, এই জায়গাটা অনেক মা আছে ভেজা চুলে, ভেজা হাতে, ভেজা চুলে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে, ভেজা শরীরে বাচ্চা কাঁদছে, হ্যাঁ, ভেজা অবস্থায় তাকে কোলে নিয়ে কি দীর্ঘক্ষণ থাকছে, তাহলেও কিন্তু তার ঠান্ডা লাগতে পারে। এবং অনেক বাচ্চা আছে যারা বিছানায় প্রসাব করে বলে নিচে ওই যে রেক্সিন না কি বলে থাকে সেটাকে দিয়ে রাখছেন। যদি আপনার তাপমাত্রা খুব বেশি হয়ে থাকে তাহলে দেখবেন পিঠে ঘামছে, যে অংশটা নিচেই পড়ে আছে সেই অংশটা ঘামছে। করণীয় কি, হয় ওটা সরাতে হবে, তাহলে কিছুক্ষণ পর পর বাচ্চার পাশ চেঞ্জ করতে হবে এবং মুছিয়ে দিতে হবে। ঘাম যেন কোনোভাবেই না বসানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে আপনি অবশ্যই রোগীকে মেডিসিনের পাশাপাশি ম্যানেজমেন্টটা যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই রোগী দ্রুততার সাথে ভালো অনুভব করবে। তো আসুন এবার আমাদের মূল মেডিসিনের ক্ষেত্রে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চেয়েছি বা আলোচনা করতে চাই সেটা নিয়ে। তো আমার প্রিয় একটা মেডিসিনের মধ্যে আছে, দেখবেন এন্টিমটার্ট। সবার প্রিয় নাও হতে পারে, এভাবে বলছি বলে আপনি প্রিয়তার সাথে নিয়েন না। তো এন্টিমটার্টের যে জায়গাটা আছে খেয়াল করুন। আমরা শুরুতে একটা কথা বলেছিলাম যে পর্যন্ত বাচ্চারা বুকের কপটাকে উঠাতে ব্যর্থ হয়। তাহলে আমরা এন্টিমটার্টের একটা সিমটম দেখেছি এবং আমরা মেডিসিন আলোচনায় আমরা লক্ষণ আলোচনায় বলেছিলাম যে আপনি যখন আঙুল দ্বারা পরীক্ষা করছেন, ড্যাম একটা আওয়াজ আছে, স্টেথোস্কোপ দিয়ে দেখছেন কিছু একটা ঘর্ষণ আছে, আপনি বুকে চেক করে দেখলেন সাই আওয়াজ আছে, ঘড়ঘড় আওয়াজ আছে, যেটা অধিকাংশ নিউমোনিয়ায় আক্রান্ত বাচ্চাদের ক্ষেত্রে এই সিমটমগুলো ক্যারি করে। আমরা যেমন কার্বোভেজিনের দিকে একটু যান, কার্বোভেজিনের ঠিক এই অবস্থা প্রকাশ করবে তা কিন্তু নয়, খুব রেয়ার। আপনি
ফসফরাসের দিকে যান, ব্রিয়ার। মার্কসলের দিকে যান, মার্কসল, ব্রায়োনিয়া। তারপরে আরেকটা মেডিসিন আছে কিউপ্রম মেটালিকাম, সম্ভব না, একটা না, সরি, ঘাম থেকে যেটা আসছে। আপনি যান, দেখুন বুকে ঘর ঘর আওয়াজ নাই, কিন্তু ইনটিমটার্টে আছে, ইপিকাকে আছে, হিপারসালফে আছে, এমন কার্বে আছে, আরো বেশ কিছু জাস্টিসিয়াতে আছে, আরো বেশ কিছু মেডিসিনে আছে। তাহলে দেখুন, আপনি কোনো বাচ্চাকে চেক করলেন, দেখুন আরেকটা লক্ষণ বলেছিলাম আমি, যে নাকের ছিদ্রটা প্রসারিত হয় নিউমোনিয়া আক্রান্ত হলে, যেটা এন্টিমটার্টের একটা অসাধারণ লক্ষণ। লাইকোপোডিয়াম আছে, লাইকোপোডিয়ামে নাকের ছিদ্রটা প্রসারিত হয়, যেটাকে বইতে হয়তো পাকনা বলে উল্লেখ আছে। হ্যাঁ, ছিদ্রটা প্রসারিত হয় শ্বাস প্রশ্বাসটা ক্লিয়ার নেওয়ার জন্য প্রসারিত হয়। তাহলে আমরা যেখানে আছি একটু যাই, আলোচনাতে যাই। সেটা হলো যে ইনটিমটার্টের ক্ষেত্রে দেখুন বুকে ঘর ঘর আওয়াজ, সাই সাই আওয়াজ, গলার মধ্যে আওয়াজ, সহজে কফ ওঠাতে ব্যর্থ হচ্ছে, নীলবর্ণ ধারণ করছে। নীলবর্ণ ধারণ করলে আমরা আবার চলে যাচ্ছি কার্বোভেজে, আমরা নীলবর্ণ ধারণ করলে চলে যাচ্ছি ল্যাকেসিসে। আবার খুব দুর্বল অনুভব করছে, এমন কার্বে আছে দুর্বলতার সাথে, কার্বোভেজে আছে দুর্বলতার সাথে, ব্রায়োনিয়াতে আছে দুর্বলতার সাথে। আসলে আমরা যদি কম্পেয়ার করি এই জায়গাগুলো থেকে আসলে মেডিসিনটা আমাদের সিলেকশন করতে হবে। যে প্রচন্ড দুর্বল হয়ে আছে, কফ ওঠাতে ব্যর্থ, ফসফরাসেও আছে, এই জায়গাগুলো ছোট 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 করে আমাদেরকে যদি কম্পেয়ার করার মতো মন থাকে, তাহলে অবশ্যই আমরা যদি কম্পেয়ার করতে পারি, তাহলে অবশ্যই আমাদের মেডিসিনের সিলেকশনটা যতটা সুন্দর হবে, রোগী আরোগ্যটা হবে। তাহলে আমি বলেছি যে পাকনা প্রসারিত হয়, নাকের ছিদ্র প্রসারিত হয়, যেটা লাইকোপোডিয়ামে আছে। তাহলে আপনি কি ইনটিমটার্ট দিবেন না লাইকোপোডিয়াম দিবেন? দেখলেন আবার ঘর ঘর আওয়াজ আছে, তাহলে এমন কার্ড দিবেন, হিপারসালফ দিবেন, জাস্টিসিয়া দিবেন, নাকি ইনটিমটার্ট দিবেন? আবার দেখলেন যে রোগী নীলবর্ণ ধারণ করছে, ইনটিমটার্টে আছে, লেগেচিজে আছে, কার্বোভেজে আছে, তাহলে আপনি কোনটা দিবেন? আবার দেখলেন রোগী কফ ওঠাতে ব্যর্থ, কফ ওঠাতে ব্যর্থ, ফসফরাসে আছে, ইনটিমটার্টে আছে, কফ ওঠাতে ব্যর্থ, ব্রায়োনিয়াতে আছে, কফ ওঠাতে ব্যর্থ, কারণ তত ড্রাই, শুকিয়ে আছে, সে কফ ওঠাতে পারছে না। আপনি আবার দেখলেন শরীর ঠান্ডা হয়ে আসছে, সেখানে আপনি কিউপ্রম মেটালিকামকে দেখলেন, কার্বোভেজকে দেখলেন, শরীর ঠান্ডা হয়ে আসছে, অবসন্ন হয়ে আসছে, এমন কার্বে দেখলেন। আসলে কি দিব? জায়গাগুলো খুব জটিল। অর্থাৎ আপনার হোমিওপ্যাথিতে মেডিকেল নলেজটা জানাটা থাকাটা খুব জরুরি। আমি ক্ষুদ্র মাস, আমি চেষ্টা করি ছোট ছোট লক্ষণটাকে সাদৃশ্য রেখে বৈসাদৃশ্য খোঁজা, ছোট ছোট সাদৃশ্য লক্ষণকে সামনে রেখে বৈসাদৃশ্য খোঁজা। আর এই বৈসাদৃশ্য যদি আপনি খুঁজতে পারেন, তাহলে আপনি কম্পেয়ার করে একটা মেডিসিনে আসতে পারবেন। তাহলে আমি যেখানে বললাম যে ইনটিমটার্টে ঘর ঘর আওয়াজ আছে, আপাত দৃষ্টিতে খুব কম মেডিসিন নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, বৃহত্তর না, তাহলে শেষ করতে পারবো না। এখন প্রশ্ন আসতে পারে, আপনি আরেকটা মেডিসিন অ্যাপ্লাই করে ভালো পেয়েছেন, সেটা আমি বলিনি কেন? তার মানে আমি জানি না, সেটা বোঝার মানে সুযোগ নেই, কারণ ছোট সময়ে আসলে সব আলোচনা সম্ভব নয়। তাহলে আমরা ঘর ঘর আওয়াজ নিয়ে কথা বলেছিলাম, নীল বর্ণ হয়ে যায় নিয়ে কথা বলেছিলাম, অবসন্ন ভাব নিয়ে কথা বলেছিলাম, নিস্তেজ অবস্থা নিয়ে কথা বলেছিলাম, নাকের পাকনা উঠে যাচ্ছে অর্থাৎ ছিদ্রটা প্রসারিত হচ্ছে সেটা নিয়ে কথা বলেছিলাম, তীব্র নিউমোনিয়া সেটা নিয়ে কথা বলেছিলাম, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। তো দেখুন, আমরা এই যে হিপারসালফ, আমরা আপাত দৃষ্টিতে হিপারসালফ, ইনটিমটার্ট, ইপিকাস, জাস্টিসিয়া, এগুলো নিয়ে কথা বলবো। লাইকোপোডিয়াম তো আবার শুষ্ক কাশি, হ্যাঁ, ব্রায়োনিয়া, রাস্টক, শুকনো কাশি, সেটা নিয়ে আমরা যদি সুযোগ পাই তাহলে সেটা আমরা আলোচনা করবো। আপনাকে একটু ক্লিয়ার করি, আমার সাউন্ড তো শোনা যাচ্ছে স্পষ্ট, তাই না? আমার একটু ঝামেলা করছে মাঝে মাঝে, শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ।
তাহলে আমরা যেটা বলছি যে আমাদেরকে এই জায়গাগুলো মনে রাখতে হবে। ও আরেকটা জায়গা আছে, এই সাই সাই শব্দ হওয়া, সাই সাই শব্দ হওয়া। হ্যাঁ, যেখানে আমরা ইনটিম পার্টের দিকে দেখেছি সেটা আয়োডিনেও আছে কিন্তু। তাহলে আমরা কোন মেডিসিন দিব? আসলে হোমিওপ্যাথিটা খুব ক্রিটিক্যাল। আজকে আমার চেম্বারে একজন এসেছিল, আমি একটা মিনিট গল্প করি বিরক্ত না হলে। আমার কাছে একজন রোগী এসেছিল আজকে, বুঝলাম যে সে যে আমাদের মুসলমান জাতি একটা কথা বলি যে শুনে মুসলমান, এটা প্রবাদ বাক্য। হ্যাঁ, তো আসলে প্রবাদ বাক্যর মতো হয়ে গেছে যে অল্প জানলে অনেক কিছু করা সম্ভব, তার দ্বারা সব সম্ভব। যেমনটা একটা বাচ্চা আগুনে হাত দেয়, জানে না যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এগুলি ক্ষত হয়, শুকাতে দেরি হয়, জীবন হানি হতে পারে। আমি আপনি বুঝি তাই আগুনে হাত দিতে চাই না। যারা জানে না তারা খুব বেশি মেডিসিন সিলেকশন করতে পারে, একটা করে একটা। হ্যাঁ, ইটিচি বুঝ পাওয়ার দিকে, জীবনী শক্তির দিকে খোঁজ নাই। তো আসলে এই জায়গাগুলো আমরা অনেকেই করে থাকি। তো আমি এখানে একটা ব্যক্তিগত মত আমি আপনাদেরকে দিতে পারি আরেকটা জায়গায়, ডোজ এন্ড পোটেনসি। এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বললাম, মাথায় রাখবেন, ব্যক্তিগত, একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। অবশ্যই সেটা পড়ে এবং মেডিসিন প্রয়োগ করে আমি অভিজ্ঞতাটা অর্জন করেছি। সেটা হলো, আমরা এর আগেও বলেছি, অনেকেই বলে যে স্ট্রং সিমটম পাইলে, মাইন্ড সিমটম পাইলে হাই পোটেনসি অ্যাপ্লাই করুন, অনেকেই বলে। আসলে আপনি জীবনী শক্তির মূল্যায়ন করবেন নাকি পোটেনসিটাকে, পাওয়ার পোটেনসি স্ট্রং সিমটম পাইলেই ব্যবহার করবেন? অ্যাকচুয়ালি কি তাই? আমি বলবো জীবনী শক্তিকে গুরুত্ব দিন, আমি বলবো জীবনী শক্তিকে গুরুত্ব দিন। এর সাথে এটাও বলবো, অ্যাকুইট কেস জীবনী শক্তির উপরে প্রবল আকার আক্রমণ করে, প্রবল আকার আক্রমণ করে। আপনি সেখানে কেটের অবজারভেশন কি বলেছে যে রোগী যদি দুরারোগ্য ব্যাধি হয়, রোগী যদি প্রবল কষ্ট পায়, ভীষণ কষ্ট পায়, তাহলে তাকে অগভীর ক্রিয়াশীল বা নিম্ন শক্তি বারবার প্রয়োগ করুন, অর্থাৎ জীবনী শক্তিকে বারবার ধাক্কা দিন, একটু একটু করে শক্তিশালী হোক। দেখুন, বিতর্ক তৈরি করবেন এই জায়গাগুলোতে, ভালো না লাগলে লাইনটা কেটে দিবেন। আমি আমার আলোচনাতে আমি চাই না কেউ বিতর্ক করুক। ডোজ এন্ড পোটেনসি নিয়ে কথা বলা খুব দুঃসাহসের ব্যাপার, সবাই এটা নিয়ে কথা বলতে চায় না বিতর্কের জন্য। তো আমি বলবো বিতর্ক তৈরি না করে, যদি কারো পছন্দ না হয় তাহলে আমার এই লাইনটা কেটে দেবেন আমার আলোচনা থেকে। আর এটা আমিও প্রায় বলে থাকি যে আমি সবার আলোচনা শুনি, সে খারাপ হোক আর ভালো হোক, সময় পেলে আমি সবার বইটাই পড়ি। ভালো রাইটারের বই পড়ি, নর্মাল রাইটারের বই পড়ি। তবে হ্যাঁ, একমাত্র তাদের বই পড়ি না যাদের এক্সপিরিয়েন্স। এখন অনেক ডাক্তার বই বের করেছে, অনেকের বই আছে। আমি শুধু এই বিষয়টা আপনাদেরকে এড়িয়ে চলতে বলবো যে যাদের অভিজ্ঞতা কম তাদের লিখিত বইগুলো আপনাদেরকে কোনো কাজে আনবে না। ওরা কপি টু পেস্ট করেছে, হ্যাঁ, কপি করে পেস্ট করেছে, এই বই থেকে কপি করেছে, ওই বই থেকে কপি করেছে, হ্যাঁ, এই জায়গায় কপি করে পেস্ট করেছে। দরকার অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে তাদের বই। ভালো নাম দিতে পারে, কিন্তু দেখুন তার মধ্যে একটা অথবা দুটা বা 10টা লাইন আছে যেটা মানে দারুণ ভ্যালু, মানে দেওয়ার মতো একটা জায়গা, সেটুকু নেন, বাদ বাকি ফেলে দেন। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম ফিরে আসছি। তো এই কথাগুলো শুধুমাত্র যারা নতুন আছে তাদের জন্য, পুরাতনদের জন্য এটা একদম ভ্যালুলেস কথা। তাহলে আমরা বললাম যে শব্দ আছে আয়োডিন, জাস্টিসিয়া, সাই শব্দ আছে। সেই সাথে আমরা যদি দেখি যে এই ধরনের রোগীগুলো স্টেজ হয়ে আছে, বলে থাকতে চাই। আমি আরেকটা জিনিস আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে রোগীর মধ্যে খুঁজতে দেখতে বলবো, সেটা একুইট কেসের মোডালিটিসটাকে এবং কজেশনটাকে আপনি যদি খুঁজে বের করতে পারেন। একুইট কেসের মডালিটিস এবং কজেশনটাকে যদি আপনি খুঁজে বের করতে পারেন এবং আপনার মেডিসিনের নলেজ যদি খুব দারুণ থাকে, তাহলে আপনি সত্যি একজন ভালো মানের চিকিৎসক আমি বলবো একুইট কেসে। আর ক্রনিক কেসে না হিউজ তথ্যের ব্যাপার আছে, হিউজ লক্ষণের, সেই শুরু থেকে আজ অব্দি, বাপ জন্ম থেকে আজ অব্দি, হ্যাঁ, জন্মের পূর্ব থেকেও আজ অব্দি, অনেক বড় জায়গা এটা। যাই হোক, আমরা একুইট কেস নিয়ে কথা বলছি। তাহলে আমরা দেখলাম যে
যে কিনা কে আক্রান্ত আছে নিউমোনিয়াতে, যার কিনা শব্দ হচ্ছে ঘড় ঘড় শাকসাই, যার কিনা শ্বাসকষ্ট হচ্ছে, বুকে মানে বুকটা বসে যাচ্ছে, শব্দ হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না, ব্রেস্ট ফিডিং করতে পারছে না, বাচ্চা শুয়ে থাকতে পারছে না, বাচ্চা নীল বর্ণ ধারণ করছে, ক্রিটিক্যাল অবস্থা, ছেড়ে দিবেন? একবার সাহস নেন, একবার সাহস নেন। আর ওই যে বলেছি তাকে নেবুলাইজ করতে দিন, এটা থেকে গোড়ামি করার সুযোগ নেই। আর যে করতে চান তাহলে তর্ক করবেন না, মনে মনে করেন। তাহলে আমরা এই বাচ্চাটাকে ইন্টিম টার্ট দেব। যে কথাটা আমি বলতে যে অনেকগুলো কথা বললাম সেটা হলো পাওয়ার পোটেন্সি। এই বাচ্চাকে একুইট কেচে আমরা লো পোটেন্সি, যেখানে অবজারভেশন বলছে নিম্ন শক্তি বারবার প্রয়োগ করুন। লো পোটেন্সি সেখানে আপনি যেটা ইউজ করে থাকি 6 or 30, যারা 50 সহস্রতমী করে থাকেন তাদের ক্ষেত্রে আমি যাচ্ছি না, আমি ব্যবহার করি না, আমার এক্সপিরিয়েন্স ওদিকে 0 মাইনাস। তো আপনি গলার মধ্যে সাই আওয়াজ হচ্ছে, বুকে সাই আওয়াজ হচ্ছে, শব্দ হচ্ছে ভীষণ আকারে, বাচ্চা শুইতে পারছে না, শুইলেই কান্না করছে, বাচ্চাকে আপনি কোলে রাখছেন, বাচ্চা ভালো আছে, দিব্যি তুলনামূলক ভালো আছে, বাচ্চাকে শুয়ে রাখছেন, নাকের পাখনা বা ছিদ্র প্রসারিত হচ্ছে, ঢুকুন লাইকোপোডিয়ামে কম্পেয়ার করার জন্য, এই জায়গাটা মনে রাখুন, ঢুকুন লাইকোপোডিয়ামে কম্পেয়ার করার জন্য। তাহলে লাইকোপোডিয়ামটাকে আমরা একটু মাইনাস করে আসি। লাইকোপোডিয়ামে দেখলাম যে তারও শ্লেষা আছে, প্রচুর আছে, এবং তার শ্লেষাটা যদি ওঠে সেটা পুজের ন্যায়। আমরা বলেছিলাম একটা স্টেজে এসে পুজের ন্যায় তার কফ উঠতে থাকে। এবং এই লাইকোপোডিয়ামের রোগে আমরা লাইকোপোডিয়ামকে আলাদা করছি, ইন্টিম টার্টের নিয়ে মূল থিমটাকে দিয়ে একটা যে কোনো একটা মেডিসিনকে দাঁড় করিয়ে আমরা আলাদা করছি। হ্যাঁ, তাহলে আমরা লাইকোপোডিয়ামে দেখলাম নাক প্রসারিত হচ্ছে, ইন্টিম টার্টে দেখলাম নাক প্রসারিত হচ্ছে, লাইকোপোডিয়ামে দেখলাম ঘড় ঘড় আওয়াজ আছে, লাইকোপোডিয়ামে দেখলাম শ্লেষা উঠাতে পারছে না। ইন্টিম টার্টে দেখলাম ঘড় ঘড় বুকে ঘড় ঘড় আওয়াজ আছে, দুঃখিত কোনো কিছু একটা চিন্তা করছি না। ইন্টিম টার্টে দেখলাম ঘড় ঘড় আওয়াজ আছে, শ্লেষা আছে, উঠাতে পারছে না, নাকটা প্রসারিত হচ্ছে, নীলবর্ণ ধারণছে, বাচ্চাটাকে বুকে নিলে বা বাচ্চাটাকে কোলে নিলে বা বাচ্চাটাকে সোজা করে রাখলে বা বসিয়ে রাখলে সে ভালো থাকবে। নাকের ছিদ্রটা বড় হয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে লাইকোপোডিয়ামে। লাইকোপোডিয়ামে দেখুন তারও প্রচুর শ্লেষা আছে, কিন্তু সে উঠাতে পারছে। যদি শ্লেষা উঠায় তাহলে সেটা পুজের ন্যায় দেখা দিচ্ছে। এবং লাইকোপোডিয়ামের কিন্তু ঘাম আছে, লাইকোপোডিয়ামের ঘাম আছে। তখন রাত্রিকালে যখন ঘামের কথা চলে আসছে তখন আপনি চলে যান আমার মার্কসলে। আমি একটার সাথে আরেকটা ঢুকছি, আমি আবার শুরুতে চলে আসবো। আমরা চলে যাই আবার মার্কসলে। আমরা দেখলাম লাইকোপোডিয়ামেরও কিন্তু নাকের ছিদ্র প্রসারিত হচ্ছে, সেও কিন্তু শ্বাসকষ্টে ভুগছে। কম্পেয়ার একটা জায়গায় করলাম, ইন্টিমটা কফ উঠাতে ব্যর্থ হচ্ছে আর লাইকোপোডিয়াম কফটা উঠাচ্ছে, যেটা পুজের রং বা পুজের ন্যায় দেখতে। এই জায়গাটাতে আমরা একটু কম্পেয়ার করে ফেললাম ছোট্ট একটা লক্ষণে। তাহলে চলে আসলাম লাইকোপোডিয়ামে। লাইকোপোডিয়ামে দেখলাম আমার ঘাম আছে, যে ঘামটা রাত্রিকালীন। আমরা মার্কসলেও দেখলাম নিউমোনিয়াতে ঘাম আছে। মজার বিষয় হলো মার্কসলের ঘামটা প্রচুর পরিমাণে লাইকোপোডিয়ামের থেকে বেশি। লাইকোপোডিয়ামের ঘাম শুধু রাত্রিকালীন, মার্কসলের ঘাম যে কোনো সময় হতে পারে। এবং মজার আর একটা বিষয় হলো যে মার্কসলের রোগী ঘাম হওয়া সত্ত্বেও রোগ লক্ষণের কোনো উপশম খুঁজে পাওয়া যায় না। মজার বিষয় হলো ঘাম কথাটার সাথে আবার চলে আসছে ব্রায়োনিয়া। আমি ছোট ছোট করে অল্প অল্প করে তথ্য দিচ্ছি। বিরক্ত হচ্ছেন না তো যে এক কথা বারবার রিপিট হচ্ছে? না স্যার, অনেক ভালো লাগছে, চালিয়ে যান। আচ্ছা, বিরক্ত কে হবেন না, বিরক্ত হলে আমাকে জানান। তাহলে আমরা কি বললাম যে যখন রোগীটার মধ্যে আপনি কি খুঁজে পেলেন? ঘাম খুঁজে পেলেন। যখন ঘাম আসলো তখন চলে গেলেন মার্কসলে, এবং ঘাম কথাটা আবার সংযুক্ত আছে ব্রায়োনিয়াতে।
কারণ আমরা ব্রাউনিয়ার পজিশনে খুঁজে পেয়েছিলাম যে যদি ঘাম বসে তাহলে সেখানে তার সর্দি কাশি জ্বর বা নিউমোনিয়া হতে পারে। তাহলে আমরা একটা কথা এখানে বলেছিলাম যে নন এসি টু এসি, সিনথেটিক কাপড়, গরম ওয়েদার, গরম পরিবেশ, হ্যাঁ, অনেকগুলো কারণে কিন্তু তার ঘাম হতে পারে। আমরা ম্যানেজমেন্টেও কিন্তু বলেছিলাম যে অনেকগুলো কারণে তার ঘাম হতে পারে। তাহলে ঘাম সংযুক্ত যখন আসলো তখন চলে গেলাম আমরা আবার লাইকোপোডিয়াম থেকে মার্কসল এবং ব্রাউনিয়াতে। আরো অনেক মেডিসিন আছে, আসলে একই সময় সবগুলো নিয়ে কথা বলা সম্ভব না। যখন যেটা মনে আসবে আমি তখন সেটা আপনাদের শেয়ার করব। তাহলে আমরা ঘামে কজেশন হিসাবে দেখেছিলাম ঘাম বসলে বাচ্চার নিউমোনিয়া হতে পারে। আপনি যে বাচ্চাটাকে ওই যে ভ্যাকসিন নামক জিনিসের উপরে শোয়াচ্ছেন তার কি ঘাম হবে না? যে বাচ্চাটাকে নিয়ে আপনি শপিং এ যাচ্ছেন, কেনাকাটা করতে যাচ্ছেন, তার কি ঘাম হচ্ছে না? যে বাচ্চাটাকে নিয়ে আপনি বাইরে থেকে ঘুরে এসে এসিতে ঢুকছেন, ঘাম তার শরীরে বসছে না? বসলে যদি দেখেন সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে, যদিও সে আপনাকে বলবে না যে আমার প্লুরিসিতে পিন সেন্সেশন বা খোঁচা মারা অনুভূতি বা সুই ফোটানো মতো অনুভূতি হচ্ছে, আপনাকে কিন্তু কখনোই বলবে না। কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্টের সাথে তার শুকনো কাশি হচ্ছে, শুকনো কাশিতে চলে গেলে তো আবার আমরা চলে যাচ্ছি এসে ওই রাস্টক্সে। আমরা একটা একটা করে চলে আসি, হ্যাঁ, একটা একটা করে, যখন যেটা আসবে তখন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো যাই হোক, আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে শুকনো কাশি হচ্ছে, সে কফ উঠাতে পারছে না, আবার ইনটিমটাটে চলে যান, ও তো কফ উঠাতে পারছিল না, হ্যাঁ, কফ উঠছে না, আবার কফটা আসেও না, কষ্টিকামে কাশি হচ্ছে, রিউমেক্সে, বেলেডোনাতে, স্পঞ্জিয়াতে, হ্যাঁ, অনেকগুলো। আসলে এ তো ব্যাপক আলোচনা, এসব আলোচনা এইভাবে ধরা বাঁধা করে যায় না, পুরো ম্যাটেরিয়া মেডিকা নিয়ে পড়ে থাকা লাগবে তাহলে একটা আলোচনা। তো যাই হোক, আমরা ব্রাউনাতে গেলাম, ব্রাউনাতে যে দেখলাম যে তার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, সাথে কাশি হচ্ছে, শুকনো কাশি। মজার একটা বিষয় হলো পড়ে আছে বাচ্চাটা আর্সেনিকা, কার্বোভেজ, এন্টিমট্রাট ঢুকে যান, শুকনো রাস্টক্স ঢুকে যান। আসলে হোমিওপ্যাথিটা খুব জটিল, সরল অঙ্কের মতো, মিললে সহজ, না মিললে খুব জটিল। হ্যাঁ, এই একটার সাথে আরেকটা জটিল। তো যাই হোক, আমরা যেদিকে ছিলাম সেদিকে আবার যাই। যে আমরা দেখলাম যে তার মধ্যে বেশ কষ্ট হচ্ছে, বাচ্চাটা মুখ করতে চাইছে না, বাচ্চাটাকে কোলে নিচ্ছেন, বাচ্চাটা কান্নাকাটি করছে, অর্থাৎ তাকে নড়াচ্ছেন, কান্নাকাটি করছে। আমরা দেখেছি সঞ্চালনে অ্যাগ্রাভেশন হয় কার? ব্রাউনিয়াতে। এবং আপনার সঞ্চালনে কমে যায় কার? রাস্টক্সে, শুকনো কাশি। কম্পেয়ার করুন, চাপ প্রয়োগের উপশম হয় কার? ব্রাউনিয়াতে। বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে ধরে রেখেছেন, একটু চাপ প্রয়োগ করে রেখেছেন, হয়তো ওই যে বাচ্চা কাশছে কিন্তু ওই সময় সে উপশম বোধ করছে, সেই কষ্ট তার মুখে দেখা যাচ্ছে না। প্রেশার অ্যাপ্লিকেশন এমিলিয়ারেশন, পিন সেন্সেশন ছিল, সেটা সে ভালো আছে। আবার এখানে কেলিকার্ব আছে, পিন সেন্সেশন। আসলে যাবো কোথায়? তো যাই হোক, আমরা সেখানে যাচ্ছি না, আমরা আবার ফিরে আসছি। তো আমরা সেখানে ঘাম সংযুক্ত ব্রাউনিয়া ইউজ করতে পারি যদি লক্ষণগুলো খুঁজে পাই। এবং আমরা যদি দেখি যে এই ধরনের রোগী শরীরটা ঠান্ডা হয়ে আসছে, ইনটিমটাটে কিন্তু সম্ভবত, আমি শিওর না, এই জায়গাটা একটু আপনারা মিলাইনি, সব আসলে মনে রাখা যাবে এটাও তো সম্ভব না। ইনটিমটাটে সম্ভবত শ্বাসকষ্টের সময় নীলবর্ণ সাথে শরীর ঠান্ডা হয়ে আসে, যেটা আমরা কার্বোভেজে পাচ্ছি, যেটা আমরা আবার এই ঠান্ডা বোধ, অবসন্ন এবং ঠান্ডা বোধ কিউফ্রাম মেটালিকামেও খুঁজে পাচ্ছি। কি বললাম? কিউফ্রাম মেটালিকামেও খুঁজে পাচ্ছি ঠান্ডা বোধ। তাহলে আসলে আমরা যাব কোথায়? তাহলে যখন ঠান্ডা বোধ আপনি খুঁজে পাচ্ছেন, তখন আপনি কোথায় চলে যাচ্ছেন? কার্বোভেজে। নীলবর্ণ, কার্বোভেজে যখন ঢুকছেন আবার নীলবর্ণ আছে, তাহলে আমরা ঠান্ডা বোধ থেকে, চুপ অবস্থায় থেকে আমরা ইনটিমটাটে যাচ্ছি, ব্রাউনিয়াতে যাচ্ছি, আর্সেনিক অ্যালবে যাচ্ছি, কার্বোভেজে যাচ্ছি। তাহলে আমরা একটু কার্বোভেজ নিয়ে কথা বলি। আমরা সম্ভবত শুনেছি যে কার্বোভেজ অন্তিম পর্যায়ের মেডিসিন। আর আরেকটা বিষয় এখানে একটু শেয়ার করি। আসলে আমি অভিভূত হয়েছিলাম
একটা কেচে আমাদের নাসির স্যারের একটা কেচে আমরা অভিভূত হয়েছিলাম, সম্ভবত অনেককে নিয়ে একটা পশু চিকিৎসা করেছিলেন কার্বোভেজ দিয়ে। আসলে হোমিওপ্যাথি একটা মিরাক্কেল একটা ব্যাপার যদি আপনি মেলাতে পারেন। যতটুকু আমার যদি ভুল না হয়, বেশ অনেক আগে, 6 মাস প্লাস, না বেশি, 6 মান্থ প্লাস। তো যাই হোক, অন্তিম পর্যায়ে যখন দেখছেন এই ঘাম সংযুক্ত, আমরা আবার মাক্সল লাইকোপোডিয়ামের সাথে মাক্সল ব্রায়োনিয়ার সাথে কার্বোভেজ, আবার অন্তিম পর্যায়ে বা অবসন্ন বা নিস্তেজ হয়ে যাওয়ার সাথে সংযুক্ত আবার আমরা ব্রায়োনিয়া চলে আসছি, কার্বোভেজে চলে আসছি, ইন্টিমটার্টে আসছে, আর্সেনিক অ্যালবে আসছি। আসলে এই মেলাগুলো মিলে যাচ্ছে। আমি জানি আমার আলোচনাটা যারা নতুন আছেন মাথার উপর দিয়ে যাচ্ছে। তো আমরা কার্বোভেজে আমরা দেখেছি ঘাম আছে, আমরা মাক্সলে দেখেছি ঘাম আছে, ঘাম থাকা সত্ত্বেও কোনো উপশম হচ্ছে না মাক্সলে, ঘাম বসে আক্রান্ত হচ্ছে ব্রায়োনিয়া। আবার আমরা দেখেছি সারা শরীর ঠান্ডা কথাটাই কার্বোভেজের সাথে কিউপারমেটের সাথে আমরা আর্সেনিক অ্যালবের সাথে চলে যাচ্ছি আবার ইন্টিমটার্টে। তাহলে কার্বোভেজকে আমরা যদি দেখি তাহলে কার্বোভেজেরও ঘাম আছে, আমরা লাইকোপোডিয়াম মাক্সলের সাথে একটু সংযুক্ত করি, ব্রায়োনের সাথে একটু সংযুক্ত করে তারপর আলাদা করি। তাহলে কার্বোভেজে দেখেছি তারও ঘাম আছে। মজার বিষয় হলো আমরা নিউমোনিয়ার সাথে জ্বর আছে কথাটা উল্লেখ করেছিলাম, জ্বর 105 পর্যন্ত হতে পারে। তাহলে কার্বোভেজের রোগী যদি ঘাম হয়, জ্বর চলে যাওয়ার সময় ঘাম হয়, কার্বোভেজের রোগীগুলো যদি নিস্তেজ হয়ে যায়, নীলবর্ণ হয়ে যায়, যদি সে বাতাস বড় হলে বলার মতো হলে সে কি করে বাতাস চায়, ইন্টারনাল অর্গানগুলোতে তার কি আছে, বার্নিং আছে, জ্বালা পোড়াও আছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো সারা শরীর ঠান্ডা হয়ে যায়, যেটা তো আবার কিউপ্রামেটেও আছে, ঠান্ডা হয়ে যায়। তাহলে আমরা কার্বোভেজকে দেখেছি নীলবর্ণ ধারণ করা, যেটা কিউপ্রামেটের ক্ষেত্রে আপনি হয়তো অতটা খুঁজে পাবেন না, তবে অবসন্ন ভাব খুঁজে পাবেন, ঠান্ডা ভাব খুঁজে পাবেন, বাতাস আকাঙ্ক্ষা খুঁজে পাবেন না। মজার আর একটা বিষয় হলো বিশেষ করে কার্বোভেজের ক্ষেত্রে আপনি হাঁটুতে ঠান্ডা বোধ অনুভব করবেন, ঠান্ডা বোধ, এবং সেটা এতটাই বরফের ন্যায় ঠান্ডা অনুভব করবেন। তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারছেন? সেখানে আপনি অবশ্যই কার্বোভেজকে চিন্তা করতে পারছেন। তাহলে ঠান্ডা বোধ কোথায়? হাঁটুতে। ঘাম কোথায়? কোন সময়ে? জ্বর চলে যাওয়ার সময়। তাহলে নীলবর্ণর সাথে আমরা আবার শুরুতে চলে যাই ইন্টিমটার্ট। ইন্টিমটার্টে কি হাঁটুতে ঘাম আছে? নাই। সে কি বাতাস আকাঙ্ক্ষা করে? না। ঘর ঘর আওয়াজ আছে ইন্টিমটার্টে? হ্যাঁ আছে। কপুটাতে সে ব্যর্থ? হ্যাঁ ব্যর্থ। নাকটা কি প্রসারিত হয়? হ্যাঁ প্রসারিত হয়। তাহলে আপনি কোথায় কি দিবেন? আসলে ওই যে বললাম না, হোমিওপ্যাথিটা আসলে জগা খিচুড়ি, কিছু মনে করেন না, জগা খিচুড়ি বলা যায়। হ্যাঁ, তো আসলে একটার সাথে আর একটা কখন কাকে কি যে দিব, মাঝে মাঝে আমি নিজেই খুব ক্রিটিক্যাল অবস্থায় পড়ে যাই কি দিব। তো যাই হোক, আমরা তাহলে সেখানে কি দিচ্ছি? কার্বোভেজকে দিচ্ছি। আমরা আবার শুরুতে চলে যাই কপ উঠানো নিয়ে, সাইসাই আওয়াজ নিয়ে। তাহলে ওখানে দাঁড়ান, আমাকে কেউ একজন এখন SMS করেছে ক্লাস নিচ্ছেন কিনা। ঠিক আছে, এখন না, বেশ কিছুক্ষণ আগে করেছে, আমি ওনার SMS-টাকে ইগনোর করছিলাম, এখন দেখি ক্লাসের বিষয়ে SMS দিয়েছে। তো আমরা এই ঘর ঘর আওয়াজ নিয়ে আবার একটু চলে যাই। তাহলে আমরা একটা লক্ষণ নিয়ে কিন্তু এতক্ষণ ধরে দৌড়ালাম ছোট ছোট ভাষায়। তাহলে ইন্টিমটার্টের সাথে কি ছিল? জাস্টিসিয়া। আচ্ছা, একটা মজার বিষয় মাথায় রাখুন, ইন্টিমটার্টের বাচ্চারা কি রাগ দেখায়? রাগী না, জাস্টিসিয়ার বাচ্চারা কিন্তু রাগী। আচ্ছা, সাথে মজার একটা বিষয় হলো জাস্টিসিয়ার বাচ্চাদের মাথা গরম হয়। এই যে রাগে মাথা গরম, প্রবল জ্বর, চলে তো আবার আসছেন বেলেডোনায়, মাথা গরম, মাথা গরম চলে আসছেন তো আবার একুনাইটি। কোথায় যাবেন? দপদপ করা মতো একটা ফিল আপনি পাচ্ছেন তার মাথার শিরাগুলোতে, যেটা আবার বেলেডোনাতে আছে। যাবেনটা কোথায়? আবার ঘাম হওয়ার প্রবণতা বেলেডোনাতেও আছে, যেটা আমরা কার্বোভেজে দেখেছি, মাক্সলে দেখেছি, লাইকোপোডিয়ামে দেখেছি। যাবেন কোথায়? যেখানে যান, আমরা হোমিওপ্যাথির মধ্যে আছি। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখানে যাচ্ছি, এবং আমরা দেখেছি তার মধ্যেও কাশি আছে।
ভীষণ কাশি, বুকে যে শ্লেষা জমে আছে আপনি উপলব্ধি করতে পারছেন। মজার বিষয় হলো ইন্টিমটার কপ উঠাতে ব্যর্থ ইপিকার সামর্থ্য, জাস্টিসিয়াও কিন্তু কিছুটা সামর্থ্যবান। ইন্টিমটার কখনো কখনো কপ উঠাতে পারে, কখনো কখনো রিয়ার। জাস্টিসিয়ার জায়গাটাও সেম, গড়গড় আওয়াজ আছে। তবে নীলবর্ণ জাস্টিসিয়াতে আমি খুঁজে পাইনি। তাহলে আমরা যেখানে ছিলাম আবার আমরা সেখানে ফিরে যাই। আবার ঘড়ঘড় আওয়াজ আমরা কোথায় পেলাম? ঘড়ঘড় আওয়াজ আমরা খুঁজে পেয়েছি আবার হিপারসালফে। তো আমরা জাস্টিসিয়াতে যাই। জাস্টিসিয়াতে মিল পেলাম আমরা কার? বেলেডোনাতে। জাস্টিসিয়ার সাথে মিল পেলাম কার? অ্যাকোনাইটে। জাস্টিসিয়ার মাথাটা গরম আছে, অ্যাকোনাইটের মাথাটা গরম আছে, বেলেডোনার মাথাটা গরম আছে। বেলেডোনা রাগী, জাস্টিসিয়া রেগে যায় আক্রান্ত অবস্থায়। বেলেডোনা কিন্তু একদম মানে ক্যামোমিলার মতো আচরণ করতে পারে, বদ্রাগে খিটখিটে স্বভাব তার মধ্যে হতে পারে। তো আমরা সেখানে আমরা ঘড়ঘড় আওয়াজ থেকে আমরা বেলেডোনাতে যাই। এই ঘড়ঘড় আওয়াজে যেহেতু মাথা গরম, মাথা গরম খিটখিটে ভাব, তাহলে বেলেডোনা সংযুক্ত করলাম, বেলেডোনাকে আমরা আলাদা করে ফেলি। তাহলে বেলেডোনাতে আমরা কি পেলাম? বেলেডোনাতে আমরা পেলাম তার শরীর কে আছে প্রচন্ড গরম আছে। জাস্টিসিয়া কি বলেছে? মাথাটা গরম আছে, শুধু মাথাটা। বেলেডোনা কি বলছে? মুখমণ্ডল রক্তিম ভাব নিচ্ছে, রক্তিম ভাব। বেলেডোনাকে বলেছে আমার ক্রমাগত হাঁচি হয়। জাস্টিসিয়া কিন্তু বলেছে আমার হাঁচি হয়, আমার পানির মতো, তরল পানির মতো নাকতে জল নির্গত হয়। চলে যান আবার এখনইকে, চলে যাবো আমার এরিয়ান্সিকা, চলে যান ডাল কামড়াতে। আমরা কোথায় যাব? আসলে যাবোটা কোথায়? হ্যাঁ, তো আমরা কম্পেয়ার করলাম কোথায়? কম্পেয়ার করলাম ক্রমাগত হাঁচি, ঘড়ঘড় আওয়াজ, জাস্টিসিয়া। বেলেডোনার সংযুক্ত আলাদা করলাম জাস্টিসিয়া। এখন কথা হলো যে মাথাটা গরম এখনাই, হাঁচি সংযুক্ত আমার এখনাইটও আছে। তাহলে এখনাইটে প্রবল থেকে প্রবলতর জ্বর, প্রবল থেকে প্রবলতর আক্রমণ হতে পারে, যেটা জাস্টিসিয়ার মধ্যে নাই। এখনাইটে পেট ফাঁপা নাই, বেলেডোনাতে পেট ফাঁপা নাই, কিন্তু জাস্টিসিয়াতে নিউমোনিয়া অবস্থায় তার পেট ফাঁপতে পারে। কি বললাম? পেট ফাঁপতে পারে। আচ্ছা, আমি চেম্বার থেকে এসেই ক্লাসে ঢুকেছি এবং ক্লাসটা জাস্ট টাইমে নিয়ার একটা মেন্টালিটি থেকেই শুরুতেই জন্য একটু তাড়াতাড়ি এসেছিলাম। আমি ক্লাসটা কয়টা পর্যন্ত কন্টিনিউ করতে পারি? 2 মিনিট। স্যার ওটা আপনার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আমার উপরে। সবাই বিরক্ত না হলে আরো 10 মিনিট 15 মিনিট কন্টিনিউ করবো, যদি সবাই বিরক্ত না হয়। না স্যার, বিরক্ত কেন হবে? ইটস ওকে। আচ্ছা, ঠিক আছে। না, অনেক সময় ব্রেন দিতে পারে না, একটা সময় এসে ইউটিলিটি কমে যাবে সবার। তো যাই হোক, আমরা বলতে পারি যে নিউমোনিয়া, বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়া একটা ম্যারাথন ক্লাস করছি, মনে রাখতে পারলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার ব্রেনও নিচ্ছে না, অনেকক্ষণ ধরে বক বক করছি। তো আমরা যেদিকে ছিলাম সেটা হলো, ছিলাম কোথায় যেন দেখুন, আলোচনা করতে করতে মাথা থেকে আড়ালে যা হয়। আচ্ছা, আমরা ছিলাম হলো মাথা গরম, শ্লেষা সংযুক্ত জাস্টিসিয়া, মাথা গরম জাস্টিসিয়া, খিটখিটে মেজাজ জাস্টিসিয়া, তরল সর্দি জাস্টিসিয়া, ক্রমাগত হাঁচি জাস্টিসিয়া, সংযুক্ত এখনাইট, রক্তিম ভাব মুখমণ্ডল বেলেডোনা, রাগ বেলেডোনা জাস্টিসিয়া। এখনাইট হলো আমার প্রবল থেকে প্রবলতর জ্বর এবং প্রবল থেকে প্রবলতর কষ্ট এবং হাঁচি। মাথাটা ভার হয়ে আছে, বাচ্চাটাকে কোলে নিয়ে আসছে, দেখুন মাথাটা আপনার শোল্ডারের উপরে, ফ্রোজেন শোল্ডারের উপরে ফেলে দিয়েছে। কেন ফেলেছে? মাথাটা ভার বলে। এখানে আবার আরেকটা জায়গায় আপনি চলে যেতে পারেন, সেটা হলো এই লক্ষণগুলো, সাদৃশ্য লক্ষণগুলো। মাথাটা ফেলে দিয়েছে, নুইয়ে দিয়েছে,
দুর্বলতা জনিত কারণে সেখানে আপনি চিন্তাকেও চিন্তা করতে পারেন, আর্সেনিক অ্যালকেও চিন্তা করতে পারেন। আবার সঞ্চালিত হলে মুখ করলে অ্যাগ্রাভেশন হচ্ছে, ব্রায়োনিয়া হতে পারে। ছোট্ট একটা লক্ষণ আপনাকে কোথায় নিয়ে যেতে পারে, কতগুলো মেডিসিনের মধ্যে নিয়ে যেতে পারে। তবে অ্যাকোনাইট যদি শুষ্ক শীতল বায়ু, দিনে গরম রাতে শীত, ঠোঁটটা শুকিয়ে আসছে, স্কিনটা শুকিয়ে আসছে, একদম বিভৎস একটা ওয়েদার, শুষ্ক শীতল বায়ু প্রবাহের পরবর্তীতে যদি সে নিউমোনিয়া হঠাৎ আক্রান্ত হয়, তাকে আপনি কি চিন্তা করছেন? অ্যাকোনাইট। তাপমাত্রা আছে, ঝড় আছে, প্রবল আছে, মাথাটা গরম আছে, তরল সর্দি আছে। এই তরল সর্দি কথাতে চলে গেলে তো আমরা আবার জাস্টিসে আসছি, এলিয়ান সিপাতে আসছি, আর্সেনিকে আসছি, ডাল কামড়াতে আসছি। দেবটা কাকে? আমাকে আর 10টা মিনিট সময় দেন, কমতে শুরু করেছে, 10টা মিনিটে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বলছি যে তরল সর্দি, ডাল কামড়া আছে, এলিয়ান সিপা আছে, আর্সেনিক অ্যালব আছে, জাস্টিসিয়া আছে, আরো অনেকগুলো মেডিসিন আছে। আমরা ওদিকে আর যাচ্ছি না, যেগুলো উচ্চারণ করছে এগুলোর মধ্যে কম্পেয়ার করি। তাহলে দেখুন, অ্যাকোনাইট ব্যবহারের একটা সতর্কতা আপনাকে উল্লেখ করে দিয়ে যায়। অ্যাকোনাইট রোগী যদি না হয়, যদি সে ডাল কামড়ার রোগী হয়, তাকে অ্যাকোনাইট দিলে তার এই তরল সর্দিটা জমে যে ইন্টিম ট্রাক্টে রূপ নিতে পারে। কখনো কখনো আবার বলছে অ্যাকোনাইটের পরবর্তী রেজাল্টটা আনতে পারে ব্রায়োনিয়া। তবে আমি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি আমার অনেকগুলো ক্লাসে, যারা আমার কাছে এখানে অনেকে আছে যে আমার একনিষ্ঠ প্রিয় ব্যক্তি, তারা আমার ক্লাস পাইলেই চলে আসে, আমি তাদের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারা জানে যে আমি করেছি, যদি কখনো অ্যাকোনাইট দেওয়ার পরে কোনো বাচ্চার শ্লেষা জমে যায়, সে যদি নিউমোনিয়া আক্রান্ত হয়ে যায়, একেবারে যদি দেখেন কম্পটাতে ব্যর্থ হয়ে যাচ্ছে, খড়খড় আওয়াজ হয়ে যাচ্ছে, যেখানে অনেক রাইটার বলছে অ্যাকোনাইটে পরে আপনি, আমি বলবো অ্যাকোনাইটে পরে আপনি যদি কখনো, আমি ব্যক্তিগতভাবে পেয়েছি অসংখ্য বাচ্চাদের। একটা সময় এসে তো প্রচুর একুইটিকেস দেখতাম যখন আমি নতুন ছিলাম, এখনো নতুন হোমিওপ্যাথিতে। যাই হোক, তাহলে অ্যাকোনাইটের জায়গাটা যদি না হয়, তাহলে অ্যাকোনাইট দিলে সে আগামীকালকে নেবুলাইজ করার জন্য রেডি থাকবে, কপটা শুকিয়ে আসবে এবং দারুণভাবে বাচ্চাটা শ্বাসকষ্টে ভুগবে। তাহলে অবশ্যই আপনাকে কম্পেয়ার করতে হবে, অ্যাকোনাইট হাঁচি দিচ্ছে নাকি ডাল কামড়া, নাকি এলিয়ান সিপা, নাকি আর্সেনিক অ্যালব, নাকি জাস্টিসিয়া, নাকি ইটিসি। যদি অ্যাকোনাইট দেওয়ার আগে আপনাকে এটা ভাবতেই হবে এবং ভাবতেই। আমরা অ্যাকোনাইটের ক্ষেত্রে আপনাকে কি বুঝতে পারছেন? হাঁচি আছে, মাথাটা ভার আছে, প্রবলতর থেকে প্রবলতর জ্বর আসতে পারে এবং কালবৈশাখের মতো ভেঙে ছুড়ে ফেলতে পারে। মজার বিষয় হলো মাথাটা ভার আছে, পানি পিপাসা। বাচ্চা আসলে আপনার কাছে কি পানি চায়? চাই না। আপনাকে বলবে আবার পানি দাও, বলবেন। অভিভাবককে জিজ্ঞাসা করুন। রোগ লক্ষণটা বাচ্চাদের ক্ষেত্রে একমাত্র অভিভাবক বলতে তার কাছে প্রশ্ন করুন যে বাচ্চাটাকে সবচেয়ে বেশি সময় দেয় এবং অসুস্থ অবস্থায় যে বেশি সবচেয়ে সময় পায়, তাকে জিজ্ঞাসা করুন। সে দাদি হলে দাদি, মা হলে মা, বাবা হলে বাবা, কাজের লোক হলে কাজের লোক। আপনি মাকে দিচ্ছেন ভ্যালু, কিন্তু 24 আওয়ার্স দেখা যাচ্ছে যে কাজের লোকের কাছে থাকে, সে কি লক্ষণ নেবে? তাহলে যে সর্বোচ্চ সময় নেয়, হ্যাঁ আমার বাচ্চাটা পানি খায়, আপনি যখনই তার মুখে পানি ধরবেন দেখবেন 1 ঢোক 2 ঢোক পরিমাণ বা 1 ঢোক বা সামান্য পানি খায়। আর্সেনিক অ্যালবেট থেকে একটু বেশি খায়, ব্রায়োনিয়ার থেকে কম খায়। তাহলে ডাল কামড়া দেখুন দিনে গরম রাতে শীত, অ্যাকোনাইটে দেখুন ড্রাই যে ওয়েদারটা আছে, শুষ্ক শীতল বায়ু প্রবাহের পরবর্তীতে। ডাল কামড়াতে দেখুন স্বেচ্ছাচ্ছেদের পরিবেশ অথবা দিনে গরম রাতে শীত। তাদের ক্ষেত্রে নন এসি টু এসি করলে, আপনি যদি ভাবেন যেহেতু গরম আর ঠান্ডা মিক্সড করছে তাহলে নন এসি টু এসি, তো তাহলে আমরা ডাল কামড়া না রিভার। আপনি যদি দেখেন নন এসির আগে সে ঘেমেছিল, এসিতে যাওয়ার পর তার ঘাম বসে গেছে, তাহলে তাকে ব্রায়োনিয়া দেন ডাল কামড়া না দিয়ে।
যদি দেখেন বৃষ্টিতে ভিজেছেন, তারপরে নিউমোনিয়া হয়েছে, তাকে একবার হলো চিন্তা করেন রাস্টক্স দেওয়ার আগে তার আগে ঘাম ছিল কিনা। কারণ ঘাম বসে যাওয়াটা আগে, বৃষ্টিতে ভেজা পরে, বৃষ্টিতে ভেজার সাথে সাথে তার ঘামটা শুকিয়ে গেল, ঘাম বসে যদি তার শ্বাসকষ্ট হয়, ঘাম বসে যদি তার নিউমোনিয়া আক্রান্ত হয়, তাহলে অবশ্যই তাকে বৃষ্টিতে ভেজা থাকা সত্ত্বেও তাকে আপনি ব্রায়োনিয়া দিন। সম্ভবত আমি আর নাসির স্যার কোনো একজন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে প্রশ্ন করেছিল কোন একটা ক্লাসে যে আমি বৃষ্টিতে ভেজার পরেও, হতে পারে আমাদের দেশেরই, বৃষ্টিতে ভেজার পরে আমার ঠান্ডা লেগেছে, আমি রাস্টক্স খেয়েছি কিন্তু আমার কাজে দেয়নি, আমার জ্বরটা এখনো আছে। স্যারের মনে আছে কিনা জানি না, 1-1.5 বছর আগের ক্লাসের গল্প এটা, 1-1.5 বছর হবে। তো দেখুন বৃষ্টিতে ভেজার আগেও একটা কজেশন আছে, সেই কজেশনটা ছিল তার ঘামটা বসেছিল। তাহলে সেখানে আপনি ব্রায়োনিয়াকে চিন্তা করেন। যে অনেক লেন্দি হয়ে যাচ্ছে, অনেক সময় পার হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বললাম, ডাল কামড়াটা আসছে ওই সিজনে, তার হাসি থাকতে পারে, তরল সর্দি থাকতে পারে, এলিয়াম সিপাতে হাসি থাকতে পারে, তরল সর্দি থাকতে পারে, আর্সেনিক অ্যালবে থাকতে পারে, ক্রমাগত হাঁচি, স্টেজ হয়ে যাওয়া ভাব, ক্রনিক অবস্থায়। আর একটা অবস্থায় তার মধ্যে অস্থিরতা খুঁজে পাবে, সেটা আমার রাস্ট্রকচার আছে, একটু ফাস্ট এবং খামারি আছে, রাস্ট্রকচার আছে, অবসাদ ভাব এমন কার্ভে আছে। তবে এমন কার্ভ বর্ষাকালীন সময় বেশ ভালো কাজ করে। নাক বন্ধ হয়ে যাওয়া, সম্ভবত এমন কার্ভ না, যাই ভুলে গেছি, এটুকু স্কিপ করে যাচ্ছি, আমার মনে নাই, মনে করতে গেলে আমার সময় নিতে হবে। তো যাই হোক, সেখানে আমরা ব্যবহার করতে পারি। আমরা এছাড়াও আমাদের আর মেডিসিন গুলো আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তবে আমরা মজার বিষয় হলো রোগীটাকে অবশ্যই, যদি আপনি দেখেন যে আপনার আওতার বাইরে, তাহলে অবশ্যই একটু যারা বেশি জানে তাদের কাছে হ্যান্ড ওভার করুন, অথবা আপনি তাকে স্থানীয় হাসপাতাল বা ক্লিনিকে তাকে ছেড়ে দিন, কারণ কারো জীবন নিয়ে খেলার সুযোগ আপনার নাই। তো যাই হোক, আমরা আরো অনেক মেডিসিন ছিল, আয়োডিন ছিল, হিপারসাল ছিল, বেশ কিছু জায়গা আলোচনা করতে পারিনি। তারপর হিপারসালকেও ঘড়ঘড় আওয়াজ আছে, এরূপ কপটা পুজের ন্যায়। এতক্ষণ আমরা পুজের ন্যায়ের সাথে যে আলোচনা করেছিলাম, তীব্র শীতকালীন সময় তার রোগ আক্রমণ হতে পারে। আমরা আয়োডিনের ক্ষেত্রেও দেখেছিলাম তার গলায় সাই সাই শব্দ আছে, গলায় চুলকানি অনুভব আছে, রিউমেক্স, বেলেডোনা, কস্টিকাম এদের মতো, জাস্টিসিয়া এদের মতো তাদের কাশি আছে, গলায় চুলকানি আছে। হ্যাঁ, তাহলে এই লক্ষণগুলো আমরা পাইলে খুঁজে দিব। খিটখিটে মেজাজের সাথে ওসিনাম স্যাঙ্কো আছে, সেখানে আমরা দিতে পারি, যে পিটিচি, অনেকগুলো লক্ষণ আছে। তো আমি আসলে স্বল্প সময়ে অনেকগুলো মেডিসিনের কম্পেয়ার করার চেষ্টা করেছি। ভুল ভ্রান্তি হতেই পারে, যে লাইনটুকু আপনাদের ভালো লাগেনি সেটা স্কিপ করে চলে যাবেন, আর যে লাইনটুকু ভালো লেগেছে অবশ্যই সেটাকে নিবেন। তবে হ্যাঁ, এটা যত আলোচনা আমি করেছি শুধুমাত্র আমার অভিজ্ঞতা থেকে, এবং আমার এই টোটাল 21 বছর রানিং হোমিওপ্যাথির সাথে রিলেটেড অভিজ্ঞতা থেকে। বয়স আমার কিন্তু বেশি না, 36, কিন্তু 21 বছর আমার হোমিওপ্যাথির সাথে, অর্থাৎ আমার এইচএসসি থেকে আমি হোমিওপ্যাথির সাথে সংযুক্ত। হ্যাঁ, এইচএসসি থেকে। তো যাই হোক, এটা সব অভিজ্ঞতার সমন্বয়ক আলোচনা। তো ধন্যবাদ সবাইকে, অনেক সময় নিয়ে আপনারা শুনেছেন, আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। জি, আমাদের সঞ্চালিকা ম্যাম। স্যার, কারো কোনো কোশ্চেন আছে? স্যারের কাছে কারো কোনো কোশ্চেন থাকলে সংক্ষেপে কোশ্চেন করতে পারেন। স্যার, মনে হচ্ছে কারো কোনো কোশ্চেন নেই। সেই ক্ষেত্রে আমার ছোট্ট একটা কোশ্চেন, যখন আমার কাছে একজন পেশেন্ট আসবে, তখন আমি প্রাথমিক অবস্থায় কিভাবে বুঝবো যে তার মানে শ্বাসনালীটা চিকন নাকি মানে এই জাতীয় সমস্যার কারণে তার নিউমোনিয়ায় চলছে বা সে নিউমোনিয়া আক্রান্ত? এটা তো প্যাথোলজির ব্যাপার। তো ফার্স্ট টাইম কি আমি তাকে প্যাথোলজি পাঠাবো, মানে আসার সাথে সাথেই কি আমি এটা করব, নাকি মানে আমি ঠিক কিভাবে বুঝবো? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন স্যার। আচ্ছা, প্রথম প্রশ্ন, তার মানে আরো প্রশ্ন আছে, তাই তো? না স্যার, খুব বেশি না, এটাই। আচ্ছা, দেখুন, আমরা শুরুতে কি বলেছিলাম, লক্ষণ কি বলেছিলাম নিউমোনিয়া, যে আপনি যখন স্টেথোস্কোপ ধরছেন, দেখুন সাই সাই ঘড় ঘড় আওয়াজ আছে, ঘর্ষণের আওয়াজ আছে স্টেথোস্কোপ দিয়ে। আপনি যখন আঙুল দিয়ে টুকা দিচ্ছেন, দেখুন ড্যাব ড্যাব আওয়াজ আছে। সে সাথে কি বলেছিলাম, জ্বর। কি বলেছিলাম, শ্লেষা সংযুক্ত। সে সাথে কি বলেছিলাম, সর্দি ঝরতে পারে, এবং রোগী ক্রমশ
দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কার লক্ষণ ম্যাম? এটা আমরা শুরুর আলোচনা ছিল, নিউমোনিয়ার লক্ষণ। এখন আপনার কাছে একটা বাচ্চা আসলো, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে হিসাব করে, আপনি তাকে আঙুল দিয়ে টুকা দিয়ে দেখলেন যে না, ড্যাব ড্যাব আওয়াজ নাই। স্টেথোস্কোপ দিয়ে দেখলেন যে তার মধ্যে একটা শব্দ আছে, নাকে সর্দি আছে, না। দুধ টেনে খেতে পারে, হ্যাঁ। আচ্ছা, নিউমোনিয়াতে আমাদের কি আলোচনা ছিল? যে সে ব্রেস্ট ফিডিং করতে পারে না, কারণ ফুসফুসের লোকগুলো আক্রান্ত হয়ে যাচ্ছে এবং সে দুধ টেনে খেতে পারবে না, মুখে নিলেই মুখটাকে সরিয়ে নিবে। কিন্তু এই ধরনের বাচ্চারা শব্দ থাকা সত্ত্বেও এরা ঠিকই স্বাভাবিক আছে, নাকে সর্দি নাই, জ্বর নাই, স্বাভাবিকভাবে হাসছে, স্বাভাবিকভাবে খেলছে, তাকে বসিয়ে রাখুন ভালো থাকছে, শুয়ে রাখুন ভালো থাকছে। কিন্তু তার এই শব্দটা আছে, কেমন যেন একটা ঘর্ষণের আওয়াজ বা সাই আওয়াজ। যদি আপনি তার চেক করে ঠান্ডা না খুঁজে পান, যদি না খুঁজে পান, নাকে না খুঁজে পান, পরীক্ষা করে যদি না খুঁজে পান, তাহলে অবশ্যই আপনি মাথার মধ্যে রাখুন এটা জন্মগত ত্রুটি, শ্বাসনালীর ত্রুটিজনিত কারণে। যারা অ্যানাটমি ভালো বুঝে, আমি খুব কম বুঝি অ্যানাটমি, আমি বুঝি না বকল, ওই নিজের জানার জন্য একটু একটু করে শিখছি। তাহলে সে অবশ্যই শ্বাসনালী চিকুনজনিত কারণে তার এই সমস্যাটা হচ্ছে। ম্যাম, আমি কি বোঝাতে পেরেছি? রুমি ম্যাম। থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি। স্যার, আমার আরেকটা কথা হচ্ছে, আপনি যে বলেছেন কয়েকজন ভালো রাইটারের, মানে আপনার দৃষ্টিতে যারা ভালো রাইটার, এমন 3-4 জন রাইটারের নাম যদি বলতেন উপকৃত হতাম। আমার রেকর্ড নাই ম্যাম, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার রেকর্ড নাই আমি কাউকে এভাবে বই বলার, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই কারণেই বললাম না, এর পেছনের যুক্তিটা আমি দিই। সেটা হলো, এখানে একজন ব্যক্তি আছে, আমি এই প্রশ্নের উত্তরটা কেন দিই না, হ্যাঁ আছে, কেন দিই না তার উত্তর আমি বলেছিলাম। আমি কোন একজন শ্রদ্ধেয় পার্সন, দেশ বরেণ্য একজন ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করেছিলাম, স্যার কয়েকটা মেডিকাল নাম যদি বলতেন তাহলে আমি উপকৃত হতাম, কৃতজ্ঞ থাকতাম। স্যার SMS দেখেছিলেন, অ্যান্সার করে সেদিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমি হোমিওপ্যাথি শিখবো। সত্যি বলছি, তখন আমি আলোচনা করতাম না, শুনতাম। 2020 সালের দিকের ঘটনা শুনতাম। তো ওটার পরে থেকে আমার যে বই ভালো লাগে, আমি সাধারণত মীর মনির এবং রাসেল নিপুণ ভাইয়ের কাছ থেকে বইগুলো সংগ্রহ করি। আমার সামনে যে বই ভালো লাগে, তারা যে বইয়ের পোস্ট দেয়, যেটা আমার কভার দেখে ভালো লাগে, আমি সেটাই কিনে রাখি। এই জন্য আপনাকেও বললাম না, আপনার ভিতরে আগ্রহ থাকুক, আমি বই কিনবো, বই পড়বো। দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনার যেটা ভালো লাগবে, যখন যেটা ভালো লাগবে, শুধুমাত্র তাদের বইগুলো কিনবেন না। এখন অনেকগুলো রাইটার আছে, দেখবেন কপি পেস্ট করে, হ্যাঁ, দুদিন তার প্র্যাকটিস জীবন, দুদিন নাই, বই বের করে আপনার পৌঁছে দিয়েছে, বিজ্ঞাপন শুরু হয়ে গেছে। এই বইগুলো থেকে আপনি বিরত থাকবেন। আপনি অতীতের বইগুলো কেনেন, যাদের হিউজ এক্সপিরিয়েন্স আছে। এটা আমার ব্যক্তিগত পরামর্শ। এখন দেখুন, যারা নতুন রাইটার, আমি তো নাম বলতে পারবো না বা বলা উচিত না, এবং যারা পুরাতন রাইটার, যারা পুরাতন বইগুলো আছে তাদেরটাকে। ম্যাম, বুঝাতে পেরেছি কিনা? কষ্ট নিয়েন না। আমি কিন্তু আমি তার কারণও ব্যাখ্যা করে দিয়েছি। ম্যাডাম, আমি আপনাকে কয়েকটা বইয়ের দিব। আসলে জি নাজর ভাই, আলোচনা শেষ হয়ে গেছে প্রায়, আমিও বের হবো আর কি। হ্যাঁ হ্যাঁ, তো সেটা হলো আসলে এখানে আমি আপনি কোন লেভেলের জ্ঞান অর্জন করেছি, তো সেটার উপর ভিত্তি করে বইয়ের পরামর্শ দেওয়া উচিত। কারণ কেউ ফার্স্ট ইয়ারে পড়ে, আমি যদি তাকে পরামর্শ দেয় আপনি ক্যান্ডেল লেকচার অন ম্যাথমেটিক্স কেনেন, তো হলো আপনি ক্রনিক ডিজিজের বই কেনেন, আপনি ম্যাথমেটিক্যাল পিওরা কেনেন, তো এটা হলো না। এখন যিনি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছেন, আপনার পেজটা জানতে হবে। ওই পেজ জানার পরেই বলা সম্ভব হবে আপনি এই বইগুলো কিনেন। তো যাই হোক, তো আমি আপনাকে পরামর্শ দিব, যেহেতু এখনো প্র্যাকটিস করেন না আপনি, তাই না? প্র্যাকটিস করেন কিনা? জি স্যার, প্র্যাকটিস করি। ও আচ্ছা, কত সালে পাস করছেন আপনি? স্যার, আমি অনার্সের পাশাপাশি শুরু করেছিলাম, শেষ করেছি 2012 সালে, অনেক আগে। 2012 সালে শেষ করেছেন না? তো ইংরেজি সম্বন্ধে যদি ভালো ধারণা থাকে, আপনি ইংরেজি বই বেশি বেশি পড়বেন। আর বাংলা যারা আছে, বিশেষ করে নীলমণি, আমাদের নাজমুল ভাই বলেছেন, নীলমণি ঘটকের বই বেশ খুব ভালো একটা বই। এরপরে ক্লিনিক্যাল ম্যাথমেটিক্স আছে উপেন্দ্র সরকারের,
খুব চমৎকার বই। এরপরে অভিজ্ঞান ম্যাথমেটিক আছে 6 খণ্ডে সমাপ্ত, এত ব্যাপক এত বিস্তৃত লেখা, বাংলাদেশে বাংলা ভাষাভাষী অন্য কোনো বই নাই অভিজ্ঞান ম্যাথমেটিকা। এবং ক্লিনিক্যাল ম্যাথমেটিক্স আছে ডাক্তার ফ্যারিংটনের, এটা দেখবেন। এরপরে যেহেতু দীর্ঘদিন প্র্যাকটিস করতেছেন, কেন্টের লেকচার অন ম্যাথমেটিকা বাংলা ইংলিশ দুইটাই দেখতে পারেন। এবং ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আপনার লেসার রাইটিং করতে হবে, ঠিক আছে, লেসার রাইটিং খুব ভালো। তারপরে আপনার NM চৌধুরীর একটা বই আছে, এই স্টাডি সম্ভবত এই স্টাডি অন ম্যাথমেটিকা, এটা দেখবেন। এরপরে ক্লার্কের ম্যাথমেটিকা আছে, এটা খুব ভালো। এবং রবিন মার্ফির লোটাস ম্যাথমেটিকা অসাধারণ, ঠিক আছে, এটা ইংলিশে। এরপরে আরো অনেক বই আছে, তো মোটামুটি এগুলো পড়েন। একবারে বেশি বই কেনার দরকার নাই, তো অল্প অল্প কিনবেন আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আমি কি তাহলে বেরিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, অসংখ্য নাজমুল স্যার, আপনাকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অত্যন্ত শ্রুতি মধুর এবং বিশ্লেষণ ধর্মী মনোমুগ্ধকর আলোচনা করেছেন। যদিও আমরা নোট করতে গিয়ে বারবারে ব্রেক ফেল করেছি, মানে আসলে আপনি যেটা বলেছেন যে কোন দিক থেকে কোন দিকে যাবে, এটা মানে ঠিক বুঝে উঠতে পারিনি। যে একটা লক্ষণ যখন বলেন তখন সেখানে 10টা মেডিসিন চলে আসে। তো আমার মনে হচ্ছে এই আলোচনাটা পুরো একদিনের আলোচনা করলে হয়তো শেষ হবে না, কিন্তু সেটা আমরা 1 ঘন্টায় শেষ করতে হচ্ছে। আমার মনে হয় এই বিষয়ে আমরা হয়তো আরো একদিন স্যার যদি আমাদেরকে সময় দেন, আমরা হয়তো আরো কিছু শিখতে পারবো, নিতে পারবো। তো আপনাকে স্যার সবার পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ। আর আমি সভাপতি স্যারকে অনুরোধ করছি আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করার জন্য। জি, আমরা আজকের মতো বেরাই নেই, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আগামী ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা বিষয় রবি ম্যাডাম, সেটা হলো এই যে সিস্টেমেটিক ম্যাথমেটিক্স আছে কেন মাথুরের সম্ভবত, এটা খুব ভালো একটা বইটা লিখে রেখে আমি একটা চার্ট দিয়ে দেবো আপনাকে। এরপরে ফাটকের ম্যাথমেটিক্স আছে, এটাও দেখবেন। স্যার, এই ধরনের বইগুলোর যদি কোনো তালিকা থেকে থাকে একটু কাইন্ডলি যদি আমাদেরকে দেন ভালো হবে। বাংলা আরেকটা বই আছে, সেটা হলো ক্রনিক ডিজিজের উপরেই এটা লেখা সম্ভবত, নামটা ভুলে যাচ্ছি, এটা খুব ভালো লেখা। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ভালো স্যার, আলহামদুলিল্লাহ স্যার। স্যার কেমন আছেন স্যার? পাওয়া যায় না খোঁজ খবর স্যার, একটু মানে অন্য সাইডে একটু ব্যস্ত হয়ে গেছে চাকরির দিক দিয়ে স্যার, এই জন্য একটু খোঁজ খবর পাননি। আর স্যার কালকে একটা রোগী আছে স্যার, রোগী দেখে দিতে হবে স্যার। এটা কোন টাইমিং দেবেন স্যার? এটা একটু ওই ইনফার্টিলিটি কেস স্যার, ইনফার্টিলিটি কেস। আমি একটা কেস দেখাই, এটা হলো গ্যাংগ্রিন। তো এটা অ্যালোপ্যাথিতে পা কাটতে বলছে, হ্যাঁ, এবং পা কাটা ছাড়া উপায় নেই। এত চমৎকার ফলাফল পাওয়া যাচ্ছে। আমি আমাদের রেজাউল ভাই পেশেন্টটা রেফার করছে, অনলাইনে দেখেছি, দেখি তারা রেজাউল ভাই, মানে এটা পা দেখলে সবাই ভয় পাবে, ঠিক আছে, একটু দেখাই। এই যে দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে, ইস গর্ত হয়ে গেছে, মারাত্মক গর্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো এটা হলো গ্যাংরিং হয়ে গেছে। হ্যাঁ গ্যাংগ্রিন। এটা এখন ঢাকাতে তারা আসতে চাইছিল এবং জ্বালা যন্ত্রণা কঠিন কষ্টে, তো বিভিন্ন হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়েছে। আমি বললাম যে এটা তো আসলে আবহাওয়া কঠিন, তো ঠিক আছে, লক্ষণ যদি পাই আমরা ওষুধ দিতে সমস্যা কোথায়। আর বললাম যে যদি 1-10 দিনের মধ্যেই অন্তত জ্বালা যন্ত্র কম হয় আর খুব ভালো হয় তো কন্টিনিউ করবেন, তা না হলে অন্য ব্যক্তিতে যাবেন। তো যাই হোক, প্রথমে মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয়েছে, আর সিমিলিমাব হলে মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয়। এই রোগী দেখার সময় গ্রুপে যারা ছিলেন, আমাদের রেজাউল ভাই আছেন না? রেজাউল ভাই আছেন না? ঠিক স্যার। এখন পেশেন্টের ওই যে এক্সামিনেশন যেটা হয়েছিল স্যার, এক্সামিনেশনের জন্য পেশেন্ট খুব ভয় করছিল যে প্রচন্ড জ্বালা যন্ত্রণা ব্যথা এবং রাত্রে ঘুম নাই,
হ্যাঁ, হচ্ছে যে আপনাকে সাপোর্ট দিয়ে রাখছিলাম যে আপনি এই কষ্টটুকু করবেন, হ্যাঁ ব্যথা আসবেই। কি নাম জানো? ওনার নাম কি? মিন্টু আলী। এরপরে হচ্ছে যে সে আমার কথা অনুযায়ী ছিল এবং অ্যালোপ্যাথি কোনো পেইন নাসল মেডিসিন খাই নাই, কষ্ট করে ছিল 1-2 রাত কষ্ট করছে এবং পরে ফাইটাম দেওয়াতে স্যার যে মেডিসিন দিচ্ছে ফাইটাম, এটাতে মোটামুটি এখন সুস্থ আছে। ফাইটাম চলতে থাকি, এটা তো আমি একটু দেখাই আসলে এগুলো তো অভিজ্ঞতা শেয়ার করলে আপনাদের খুব মানে উপকারে আসবে। আমি স্কুল করতে দেখাই এত ভয়ঙ্কর যেটা কল্পনা করা যায়। অত ফিজিক্যালি তো গ্যাংগ্রিনের জন্য কিন্তু খুব চমৎকার মেডিসিন। দেখেন আমি স্কুল শেয়ার করছি, দেখা যায় এখন আসলে আসলে এবারে কি হয়েছিল, এটা কিভাবে হয়েছে? যাচ্ছে না? হ্যাঁ এইবার এসছে, এইবার দেখা যাচ্ছে। কি দেখেন এখানে লক্ষণীয় অ্যাক্টিভিটিস গ্যাংগ্রিন ফিট কোল্ড। আমি কখনো কোন এক সময় হয়তো এই সিগারেটের উপর আলোচনা করেছি, সে দেখবেন যে তুষের আগুনের কথা বলেছি। হ্যাঁ দেখেন তুষের আগুন ভিতরে হাত না দিলে বোঝা যাবে না, যখন ক্রিয়া থাকতে পারে। তো গ্যাংগ্রিন ফিট কোল্ড একটা মাত্র মেডিসিন, গ্যাংগ্রিন টোস। তো পায়ের আঙ্গুলে যদি হয় সিকেলিকার ফার্স্ট মেডিসিন। বিদ্যুতের ক্ষেত্রে ওনার বয়স যেহেতু 51 বছর বয়স, তো সেখানেও কিন্তু সিকেলিকর কোল্ড অ্যামিলোরেশন, আনকাভারিং অ্যামিলোরেশন। উনি কিন্তু গোসল করতে গেলে যখনই পা বেঁধে গোসল করতে যান কষ্ট হয়, ওয়ার্ম ড্রাফটস অ্যাগ্রাভেশন, সেখানেও কিন্তু সিকেলিকর ফার্স্ট এড মেডিসিন। রাত্রে যন্ত্রণা করতে বেশি, তো নাইট জেনারেল অ্যাগ্রাভেশন, গরম কাতর, সেখানেও আমরা সিকেলিকর পাই ফার্স্ট এড মেডিসিন। মুক্ত মাথা থেকে শুধুমাত্র এই লক্ষণগুলো। তো আমি আগে বলেছিলাম যে ওষুধ দিলে পুজ, রক্ত, রস এগুলো বের হবে বেশি, এরপরে আস্তে আস্তে উপশম হবে। 4-5 দিন ছিল সম্ভবত ওষুধ জনিত বৃদ্ধি। কয়দিন ছিল রেজাল্ট ভাই? 2 দিন ছিল স্যার। প্রথম দিন যখন মেডিসিন দেওয়া হয়, প্রথম রাত্রে সে ঘুমটা ভালো হয়েছিল, বললো আমাকে যে প্রচন্ড ঘুমাইছে। সেকেন্ড দিন হচ্ছে যে ওনার যন্ত্রণা বেশি হয়েছে, 2 দিন যন্ত্রণায় ছিল এবং ফাইটাম দেওয়াতে স্যার ওনার যন্ত্রণা কমে আসছে, এখন মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। উনি বারবার একটা কথা বলতেছে যে ইসিজি করতে গিয়েছিল, হ্যাঁ স্যার মায়ের যে কি একটা রিপোর্ট করতে গেছিল, ইসিজি না, ওটা আপনার এক্সরে করছে। না এক্সরে না স্যার, ওই যে কি যেন বললো সিটি স্ক্যান। ওই যে ব্লাড প্রয়োজন হচ্ছে না, ইসিজি সম্ভবত বললো না মায়ের, বলছে ইসিজি হচ্ছে না, মানে ব্লাড সার্কুলেশন নাই। অ্যালোপ্যাথি ডাক্তাররা বলছে যে এখানে ইসিজি হবে না ব্লাড সার্কুলেশন না আসলে। হ্যাঁ, এবং এখন যারা জায়গাটা ঠান্ডা হয়ে আছে স্যার, প্রচন্ড ঠান্ডা কাটতেছে, এটাই ভয় করতেছে যে আমার প্রচন্ড ঠান্ডা কাটতেছে। ঠান্ডা অনুভব মনে করতেছে, ব্লাড সার্কুলেশন না হলে এমন হতে পারে। তো এটা সিকেলিভারের খুব চমৎকার একটা লক্ষণ যে এফেক্টেড আপনার ভালো থাকবে, অর্থাৎ ভিতরে উত্তাপ থাকবে। সিকেলিভারের লক্ষণ হচ্ছে যে ভিতরে উত্তাপ থাকবে, সে ঠান্ডা থাকবে, কিন্তু হাত দিলে মনে হবে বরফের মতো ঠান্ডা। এটা সিকেলিভারের বিরাট একটা লক্ষণ। এটা কিভাবে হয়েছে? বোঝা যাবে, স্পষ্ট করলেই বোঝা যাবে। না স্যার, রূপটা প্রথমে কিভাবে সৃষ্টি হয়েছে? বক্তব্য আমি মাঠে কাজ করতে গেছি, মাঠে কাজ করতে গিয়ে তো আলুর জমিনে কাজ করতেছে, তো হঠাৎ করে তার পেইন শুরু হয়েছে মনে হয়, এটা তার ধারণা। আসলে তো এটা আগে থেকে প্রবণতা ছিল তার মধ্যে, দেখা দিয়েছে। গ্যাংগ্রিন তো যে কোনো কারণেই দেখা দিতে পারে, ঠিক আছে? যদি আঘাত হয়, আঘাতের কারণেও হতে পারে, ঠিক আছে?
যে স্যার কেটে গেছিল অথবা টুটকাইছিল অথবা পুড়ে গেছিল কাটে নাই, সেটা হচ্ছে গ্যাংগ্রিন আপনার যখন ব্লাড সাপ্লাই লস করবে তখন আপনার এটা হতে পারে, আবার ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হতে পারে, এটা ফাইটাম কত পাওয়ার দিয়েছিলেন? আবার ফাইটাম বুঝলেন না, ফাইটাম ভাই ঠিক আছে। পাওয়ারটা কত বলেছি? পাওয়ার 100 পাওয়ার। ওইটাই জিজ্ঞাসা করেছি। আইটেমের পাওয়ার হয়, আইটেমের পাওয়ার আছে স্যার। কি ডাক্তারি কথা জানি না। ধারণা ছিল না, এই জন্য বলছে আর কি। আসলে ফাইটামের আবার পাওয়ার। আরে রতন স্যার সবই জানে, মজা করছে যে আপনাদের সাথে, বোঝেন না কেন? ইন্ডিয়া থেকে মাঝে মাঝে মজাই করে। তো ঠিক আছে, মজা না করলে মেডিসিনটা কত পাওয়ার দিয়েছিলেন? সিকেলিকর কত পোটেন্সি দিয়েছিলেন স্যার? সিকেলিকর M2, 3, 4 তিনটা পাওয়ার দিয়েছি, কেবল 2টা শুরু করছে সম্ভবত 2 দিন না 1 দিন খাওয়াতে 11 জন হয়েছিল। এরপরে আমরা 4 নম্বরে ফাইটাম দিয়েছিলাম, প্লাসিবো দিয়েছিলাম আর কি। প্লাসিবো চলতেছে এখন। আরেকটা সুসংবাদ, আমরা এর আগে গ্রুপে দিয়েছিলাম, পেজে দিয়েছিলাম, অলিগোস্পার্মিয়ার একজন আসেন, আজকে উনি সুসংবাদ দিলেন, ওনার ওয়াইফ গর্ভবতী হয়েছেন। তো 30% অ্যাক্টিভ ছিল, মর্টালিটি ছিল 30%। আর আমাদের 4 মাস 26 দিনের চিকিৎসায় 55% মর্টালিটি এসছে আর কি। তো এরপর কনসেপ্ট করছে, খুব খুশি তারা। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা স্যার ও পেশেন্টের ফাইটাম কতদিন চলবে স্যার? আপাতত 1 সপ্তাহ চলবে। এরপরে আমরা পরামর্শ দিব। গভীর গ্যাসের মেডিসিন তো এখন কোন রকম পাওয়ার চেঞ্জ করলে বা রিপিটেড ডোজ দিলেই অ্যাগ্রাভেশন নিতে পারবে না। ঠিক আছে, এবং মেন্টালি যেহেতু ভালো ফিল করছে, মেন্টালি ফিজিক্যালি এখন অনেকটাই ওনার ফ্যামিলিও পজিটিভলি আসছে, উনি যা বুঝতে পারতেছি। উনি একটু আস্তে আমাকে এভাবে জিজ্ঞেস করছে যে কাকা আমি কি মুক্তি হতে, মানে আল্লাহ কি মুক্তি দিবে হোমিওতে, আমি কি ভালো হতে পারবো, মানে এরকম একটা ভালো হওয়ার লক্ষণ তো বেরিয়ে গেছে, স্কিন দেখলে বুঝতে পারছে না, ভালো জায়গা তো আসবে। ওটা তো প্রথমের ছবি, দ্বিতীয় ট্রিটমেন্টের পরে ছবি আসলে। যাও, একজন হাত তুলেছেন, আমরা চলে যাবো তো, 11টা বেজে গেছে। জি রাফি ভাই। জি স্যার, মানে অলিগোস্পার্মিয়ার স্যার মেডিসিনটা কি সিলেকশন করেছেন যদি একটু স্যার বলতেন? গাইডলাইন স্পেসিফিক মেডিসিন হয় না, হোমিওপ্যাথিতে অলিগোস্পার্মিয়ার জন্য স্পেসিফিক মেডিসিন হয় না। তারপরেও ওই পেশেন্টকে আমরা দিয়েছিলাম লাইকোপোডিয়াম। তো লাইকোপোডিয়াম প্রথমে দেওয়া ছিল সম্ভবত, দেখতে হবে একটু, আমি দেখি না, একটু দেখি আমার এলাকার 32 বছর বয়স। হ্যাঁ, লাইকো দেওয়া ছিল। ঠিক আছে, লাইকো প্রথম থেকে শেষ পর্যন্ত লাইকো শুরু করেছিলাম M2 থেকে, পরে 12 পর্যন্ত অ্যাপ্লাই করেছি। একটা মেডিসিন ছিল, একটা মেডিসিনেই অসংখ্য ধন্যবাদ স্যার। মানে স্যার, মানে নির্দিষ্ট তো মানে রোগের উপর ওষুধ হয় না, কিন্তু স্যার মানে স্যার আপনারা যারা হোমিওপ্যাথিতে অনেকটা অভিজ্ঞ হয়ে গেছেন, তো আপনারা তো মানে কিছু স্পেশাল অস্ত্র হয় না যে মানে ওই মেডিসিন গুলা নেতৃত্বে থাকে স্যার, এই বিষয়গুলা এই জন্য স্যার জিজ্ঞেস করলাম। এখন অলিগোস্পার্মিয়া বিভিন্ন কারণে, যেমন কারো যদি ধরেন মামস হয়, এখন মামস সাবটেস্ট হলো অ্যালোপ্যাথি চিকিৎসায়, এরপরে তার অন্ডকোষের সমস্যা দেখা দিল, অর্থাৎ অর্কাইটিস দেখা দিল, অর্কাইটিস চিকিৎসা অ্যালোপ্যাথি করানো, এরপর দেখা গেল অলিগোস্পার্মিয়া অথবা অ্যাজিওস্পার্মিয়া দেখা দিয়েছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো আপনার ওই মামসের চিকিৎসা কিভাবে হচ্ছিল ওই ইতিহাসটা জানতে হবে, এই জন্য এইভাবে স্পেসিফিক মেডিসিন বলার কোনো সুযোগ নাই। ঠিক আছে স্যার, আর একটু যদি সময় হয় আমার একটা রোগীর বিষয়ে একটু কথা বলতাম। কে বলতেছেন?
জি বলেন ভাই। ডাক্তার নাসির স্যারকে বলতেছি যদি সময় থাকে, আমার একজন ইনফার্টিলিটি রোগীর কেস আর কি। ওনার শরীরের স্বাস্থ্য খুব বেশি আর অন্যান্য অনেক লক্ষণ ফালসেটিলাকেই কভার করে। তো আমি ফালসেটিলা 30 দিয়েছিলাম কয়েক ডোজ। রোগী অতি সংবেদনশীল, অল্প মেডিসিনেই অ্যাগ্রাভেশন করে, বিভিন্ন লাইনে দেখা যায় অসুবিধার সৃষ্টি হয়। তো ফালসেটিলা 30 দেওয়ার পরে মধ্যখান দিয়ে আবার এই সুস্থতার 1 মাসিক শেষ হয়ে গেছে। এমনি রেজাল্ট কিন্তু ওই সময়তে কিছু উপসর্গ দেখা দিয়েছিল। এখন কি করা যায় বর্তমানে? ভাই এই কেসগুলো তো এই 2-1 কথার উপরে, আপনি যেহেতু ডাক্তারি করেন, কতদিন ডাক্তারি করেন আমি জানি না, এই সমস্ত 2-1 কথার উপরে হোমিওপ্যাথি মেডিসিন হয় না। আপনি আমাকে আমি বলছি যে রোগী তো আমি মোটামুটি কনফার্ম, মানে ফালসেটিলার রোগী, অনেক মাইন্ড সিমটম আর অন্যান্য জেনারেল লক্ষণে ফালসেটিলার রোগী। আমি 30 দিয়েছিলাম, এখন কি আমি 200-এ যাব না 30 আবার রিপিট করবো? এটা আমি পরামর্শ দিই, সেটা হলো কোনো পেশেন্ট ফালসেটিলা, তো কনস্টিটিউশনালি তার আপনি লক্ষণ দেখতেছেন সে ফালসেটিলা, কিন্তু স্বামীর ছিল গনোরিয়া। এখন এই গনোরিয়া সে সাপ্রেস করেছে অ্যালোপ্যাথি চিকিৎসায়। এখন যতই ফালসেটিলা দেন না কেন, এই রোগীকে কোশ্চেন গেল আপনি ওষুধ দিয়ে কিওর করতে পারবেন না, কখনোই পারবেন না। কারণ এখানে এই রোগীর স্বামীর পূর্বের স্ত্রী মারা গেছে, পূর্বের স্ত্রীর ঘরে 2টা সন্তান আছে এই স্বামীর, কিন্তু এই নতুন স্ত্রী, ওনার বয়স একটু বেশি, রোগীর বয়স হয়ে গেছে 38-এর মতো বয়স। আপনি কেস অ্যানালিসিস করে দেখেন, এইভাবে তার বলা সুযোগ নাই। আপনি দেন, যদি ফালসেটিলা হয়ে থাকে আপনি 50 সহস্রজমিক ওষুধ অ্যাপ্লাই করলে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, শতজমিক ওষুধ অ্যাপ্লাই না করে 50 সহস্রজমিক ওষুধ অ্যাপ্লাই করে 1, 2, 3, 4 এইভাবে যেতে থাকেন। টোটাল কেস নেন, আর কোথায় কি সমস্যা, তার মেনস্ট্রুয়েশনের ফালসেটিলা রোগী হলে তার মেন্সের পরিবর্তনশীলতা থাকবে, মেজাজের পরিবর্তনশীলতা সমস্যাটা অনেকটাই আছে। জি, হ্যালো, দেন বিভাষাহীনতা থাকবে, শান্তশিষ্ট নম্রবদ্ধ থাকবে। আর পুরুষের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে পুরুষের চিকিৎসা করতে হবে, যেহেতু 2টা সন্তান আগে আছে। পরে এখন স্ত্রী মারা যাওয়ার পরে মেন্টালি যদি তার শক থাকে, পুরুষকে চিকিৎসা দিতে হবে। এবং মেন্টাল শকের ফলে যদি কোনো স্পার্ম কাউন্টের কমতি থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই এখানে পুরুষকে চিকিৎসা দিতে হবে, নারীকে চিকিৎসা দিয়ে কাজ হবে না। ঠিক আছে ভাই? আচ্ছা, তো ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
Gracias.